Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফরান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের ফ্রাইডে স্পেশাল এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আপনারা অনেকদিন ধরেই রবি ভাইয়ের পাঠানো ঘটনা শুনতে চাচ্ছিলেন। আমরা আজকের এই ফ্রাইডে স্পেশাল এপিসোডে রবি ভাইয়ের পাঠানো 3টি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনাগুলো আপনাদের সকলকে দারুণ ভৌতিক আনন্দ দেবে ইনশাল্লাহ। ঘটনায় চলে যাব তার আগে যে কথাগুলো বারবার বলি সেটাই বলছি। প্রিয় লিসেনার্স, আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন অনুগ্রহ করে এই ভিডিওর লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না, আর ভিডিওর লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে এই ভৌতিক আনন্দটা আমরা অনেকের মাঝে ছড়িয়ে দিতে পারি। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবেই ঘটনা পাঠাতে পারবেন আফরান দ্য হরর ওয়ার্ল্ড bd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD আফরান দ্য হরর ওয়ার্ল্ড bd@gmail.com। স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফরান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হননি তারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন অনায়াসেই। তার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে যেতে হবে, সেখানে গিয়ে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্কে প্রবেশ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। চলুন ঘটনা চলে যাই। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি রবি ভাই অল্প কিছুদিন আগেই সংগ্রহ করেছেন। উনি যখন USAID-এর একটি প্রজেক্টের কাজে মধুখালীতে অবস্থান করছিলেন, তো ওই সময় ঘটনাটি সংগ্রহ করা। মাঝে মাঝে মাছ কিনতে যেতেন, আর মাছ কেনার জন্য সাধারণত মাছের বাজারে যেতেন না, ওই মধুমতির তীরে যারা মাছ ধরে একদম নদীর ফ্রেশ মাছ, তাদের কাছ থেকে মাছ কিনতে যেতেন। তো এমনই একজন ব্যক্তি যার বয়স 65 কি 66 বছর, যার নাম ইয়াকুব আলী, তার সাথে ওনার পরিচয় হয়। উনি রেগুলার মাছ ধরেন। তো ইয়াকুব আলী বসে বসে মাছ ধরছিলেন, বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এছাড়া তার বিভিন্ন ধরনের জাল আছে। তো ইয়াকুব আলী ওনাকে আগে থেকে বলে রাখতে হয়, কারণ এই ধরনের কাজ যারা করেন, বিশেষ করে নদীতে যারা মাছ ধরেন, এই মাছগুলোর চাহিদা থাকে ব্যাপক। আগে থেকে বলে না রাখলে এই মাছগুলো আসলে পাওয়া যায় না। এই জন্য ওনাকে একদিন আগেই বলার জন্য রবি ভাই গিয়েছিলেন। তো যাওয়ার পর ইয়াকুব আলীর সাথে কথা বলেন যে ভাই আগামীকালকে আমাকে মাছ দিতে হবে। তো বলেছিলেন যে ঠিক আছে, যা পাই আপনাকে দিবনে। তো কথাবার্তার একটা পর্যায়ে লক্ষ্য করলেন যে এই ইয়াকুব আলী উনি যেখানে বসে আছেন তার পাশেই একটা মাটির হাড়ির মধ্যে কিছু ছাই রাখা। উনি জিজ্ঞেস করলেন যে ভাই এই ছাই কি কাজে লাগে মাছ ধরার? তো উনি বললেন যে এটা যেখানে মাছ উনি ধরেন সেখানে কিছুটা ছিটিয়ে দেন, তাহলে নাকি মাছ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর হচ্ছে রাতের বেলা এই জিনিসটা সাথে রেখে আশেপাশে কিছুটা ছিটিয়ে দিলে এই মেছো পিশাচ যেগুলো এসে বিরক্ত করে, এইগুলো থেকে নাকি দূরে থাকা যায়। তো যখন এই মেছো পিশাচের কথাটা শুনলেন, তখন তো রবি ভাই চিন্তা করলেন নিশ্চয়ই এই মেছো পিশাচের ঘটনা তার কাছে আছে। তখন এই ইয়াকুব আলী ভাইকে বললেন যে ভাই আপনার কাছে কোনো ঘটনা আছে কিনা? উনি বলেন ঘটনা আছে মানে ঘটনার বস্তা আমার কাছে আছে, শুনে শেষ করতে পারবেন না কত ঘটনা। ছোটবেলা থেকে তো মাছ ধরি, নদীতে খালে বিলে, রাতের বেলা মাছ ধরি, কত ঘটনা শুনবেন আপনি। আছে, ঘটনা আছে। তো এই ইয়াকুব আলী ভাইয়ের সাথে ওনার ছেলে ছিল যার বয়স 18-19 বছর, সেও বসেছিল, সে লেখাপড়া করে, বাবার সাথে মাঝে মাঝে মাছ ধরে আর কি। তো ইয়াকুব আলী ভাই বললেন যে ওনার সাথে উল্লেখযোগ্য একটা ঘটনা, যেই ঘটনাটায় উনি মারাত্মক ভয় পেয়েছিলেন এবং ওনার সাথে ওনার বড় ভাইও ছিল। সেই ঘটনাটি ঘটেছিল 2001 সালের দিকে। উনি তখনও বিয়ে করেন নাই। আর এই ইয়াকুব আলী ভাইয়ের বাড়িটা মূলত আলফাডাঙ্গাতে, ফরিদপুর জেলারই একটি উপজেলা। এই মধুমতি নদীর যে আলফাডাঙ্গার অংশটা পড়েছে ওইখানে ওনার বাড়ি। আর এখন এই মধুখালীর দিকটাতে উনি থাকেন আর কি। আর মাছ ধরার কাজে বিভিন্ন সময় এই মধুমতি নদীরই বিভিন্ন জায়গায় উনি যান। তো সব জায়গায় ওনার পরিচিত।
2001 সালে ওই আলফাডাঙ্গার মধুমতির অংশেই উনি মাছ ধরার জন্য রাতের বেলা বের হয়েছেন, সাথে ওনার বড় ভাই ছিল। ওই দিন আবার খুব বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির সময় নাকি মাছ বেশ ভালোই পাওয়া যায়। ওই চিন্তা করে উনি বের হয়েছেন ছোট একটা ডিঙি নৌকা নিয়ে, ওনার বড় ভাই আছে সাথে। মাছ ধরতে ধরতে একটা সময় মাঝ নদীতে গিয়েছেন, সবকিছু ঠিকঠাক মতোই চলছিল। হঠাৎ করে ওনার বড় ভাই একটা জিনিস দেখে, চাঁদের আলোতে একটা জিনিস দেখে এই ইয়াকুব আলী ভাইকে বলছেন যে, ইয়াকুব দেখতো কি দেখি, ওটা কি দেখতো। তখন ইয়াকুব আলী ভাই তাকিয়ে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে ওনারা দেখেন একটা কাফনে মোড়ানো লাশ ভেসে ভেসে আসছে। লাশের এই যে মাথার যে অংশটা, এটা কিন্তু ওই যে গিট দেয়া না, আবার পায়ের অংশটাও গিট দেয়া না, মানে এটা খোলা। সাধারণত কি হয় যে লাশ যখন কবরে রাখা হয় তখন কিন্তু এই গিটটা খুলে দেয়া হয়, কোনো কোনো জায়গায় হয়তো বা খোলে না, আবার অনেক জায়গায় খুলে দেয়। ওনারা বুঝতে পারেন যে এইটা কোনো লাশ। তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো, অনেক সময় দেখা যায় কি যে অতি বৃষ্টির কারণে কোনো কবর যদি ভেঙে যায় এবং ওই কবরস্থান বা ওই কবরটা যদি পানিতে ডুবে যায়, তখন লাশ অনেক সময় ভেসে ওঠে, তখন পানিতে ভেসে চলে যায়। ওনারা দূর থেকেই ওই কাফনের কাপড় খুব ঝকঝকে তকতকে দেখে মনে করেছেন নতুন কোনো কবর থেকে হয়তোবা লাশ ভেসে উঠেছে, ওই জায়গায় পানি চলে গেছে। সময়টা বর্ষাকাল ছিল, তো অনেক জায়গায় তো নিচু অংশ থাকে, তো ওই কারণে কোনো লাশ হয়তোবা ভেসে চলে এসেছে। তো ওনারা দেখছিলেন। তো এই ইয়াকুব আলী ভাই বলতেছেন যে, বড় ভাই থাক, ওটার মতো ভেসে চলে যাক, আমরা এসব ঝামেলায় না জড়াই, আমরা আমাদের মতো মাছ ধরি। তো ওনারা মাছ ধরছেন। এখানে একটা অদ্ভুত ব্যাপার ওনারা লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে ওই যে কাফনে মোড়ানো লাশের মতো জিনিসটা, এটা ভাসতে ভাসতে নাকি তাদের নৌকার কাছে চলে এসে নৌকার কাঠের সাথে এসে লেগে গেল, মনে হচ্ছে চুম্বকের মতো। ওই নৌকাটা একটা চুম্বক আর ওই লাশটা একটা চুম্বক পদার্থ, এমন একটা চুম্বক পদার্থ যেটাকে চুম্বক আকর্ষণ করে। মনে হচ্ছে ওই আকর্ষণে ওই জিনিসটা এসে নৌকার একটা কাঠের সাথে লেগে গেল। ওনারা তো অবাক, কি ব্যাপার, ওইটা যাচ্ছিল আর এক দিক দিয়ে, এটা ভাসতে ভাসতে এসে আমাদের নৌকার সাথেই লেগে গেল কেন? তখনও কিন্তু ওনারা অস্বাভাবিক কোনো কিছু চিন্তা করেন নাই। তখন এই যে ইয়াকুব আলী ভাইয়ের বড় ভাই বলে, ইয়াকুব দেখতো লাশটা কার, আমাদের পরিচিত কারো কিনা, আত্মীয় স্বজনদের মধ্যে তো বেশ কয়েকজন মারা গেছে বিগত কয়েকদিনের মধ্যে, দেখতো আবার কারো লাশ ভেসে আসছে কিনা, তাহলে এটাকে উঠায় যথাযথ ব্যবস্থা তো করতে হবে, নিয়ে যেতে হবে। তখন ইয়াকুব ভাই কি করছেন, ওই যে লাশের যেই মাথার অংশটা, এই অংশটা উনি ওনার বৈঠা দিয়ে সরানোর চেষ্টা করেছেন, হাত দেন নাই, সরানোর চেষ্টা করেছেন। যখন সরালেন উনি তো অবাক, এর ভিতরে কিছুই নাই। উনি চিন্তা করলেন তাহলে পায়ের দিকে কিছু আছে কিনা। তো ওই পায়ের অংশের কাছ থেকে আবার কাপড় সরিয়ে দেখেন যারে কিছুই নাই। এরপরে কাফনের কাপড় বুকের অংশ থেকে সরিয়ে দেখেন যারে কিছুই নেই। অবাক করা ব্যাপার, এর ভিতরে কিছুই নেই, অথচ দেখে মনে হচ্ছিল এর ভিতরে একটা লাশ আসে। একটা লাশ কাফনের কাপড়ের ভিতরে ভরার পর, অর্থাৎ কাফনের কাপড় দিয়ে একটি লাশ মুড়িয়ে দেওয়ার পর যেরকম দেখা যায় এরকমই দেখা যাচ্ছিল। মাথার অংশ বোঝা যাচ্ছিল, বুকের অংশ বোঝা যাচ্ছিল, পায়ের মানে পেটের অংশ, পায়ের অংশ, মানে সব বোঝা যাচ্ছিল। মনে হচ্ছে পায়ের অংশটা একটু উপর দিকে উঠে থাকে না, পায়ের যে পাতাটা এটা উপরের দিকে উঠে থাকে, এরকম বোঝা যাচ্ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে এর ভিতরে কিছুই নেই। তখন এই ইয়াকুব ভাইয়ের বড় ভাই বলতেছেন যে, ধুর, মনে হয় এমনি ভেসে আসছে, রাতের বেলা আমরা কি থেকে কি দেখছি, তুই এই বইটা দিয়ে এইটাকে নদীর অন্যদিকে পাঠাই দে, তো নৌকার থেকে সরাইটা, এমনিতেই মনে হয় অন্য কোনো কিছুর কাপড় টাপড় ভেসে আসে, যা সরা, এরকম বলতেছে বিরক্ত হয়ে। তখন এই ইয়াকুব ভাই কি করছেন, ওনার হাতের বইটা দিয়ে নৌকার থেকে ওই জিনিসটা সরানোর চেষ্টা করছেন। তো সরিয়ে একটু দূরে সরাই দেন, কিছুক্ষণ পরে দেখেন ওই জিনিসটা আবার এসে ওই নৌকার সাথে লেগে যায়। অবাক করা ব্যাপার, এটা কেন লাগছে? তখন ওনারা আসলে একটু অস্বাভাবিকতার গন্ধ পেতে থাকেন। অল্প সময়ের মধ্যে আর একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটে, সেটা হচ্ছে ওনারা দেখেন যে এই রকম কাফনের কাপড়, যেটার ভিতর মনে হচ্ছে কিছু আছে, লাশ আছে, অসংখ্য, গুণে শেষ করা যাবে না,
বিভিন্ন জায়গা থেকে এগুলা ভেসে ভেসে আসা শুরু করেছে এবং আস্তে আস্তে ওই নৌকার দিকে চলে আসছে। আর নৌকার দিকে যখন চলে আসছে, অল্প সময়ের মধ্যে ওনারা এটাও দেখেন যে আস্তে আস্তে ডানে বায়ে সামনে পেছনে সব জায়গা থেকে এইরকম অসংখ্য জিনিস এসে নৌকাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। ওনারা তো এইবার ভয় পেয়েছেন, আরে আমরা তো ভয়ঙ্কর কোন একটা সমস্যায় পড়ে গেছি। মেছো পিশাচ আসে, মাছ চায়, মাছ খায়, চলে যায়, কিন্তু এইটা কি? ওনারা তো ভয় পেয়ে যত দ্রুত সম্ভব ওনাদের বাড়ির যে ঘাট ওই দিকটাতে নৌকা বাওয়া শুরু করেছেন, কিন্তু ওই জিনিসগুলো মনে হচ্ছে ক্রমাগত আরো আসছে, কোত্থেকে যেন অসংখ্য আসছে। একটু আগে যদি মনে হয় যে 50টা আছে, এখন মনে হচ্ছে 70টা হয়ে গেছে, তার কিছুক্ষণ পরে 90টা হয়ে গেছে, তারপরে 100, 150 এরকম হয়ে যাচ্ছে। অসংখ্য মনে হচ্ছে পুরো নদী ভরে গেছে এই জিনিসগুলোতে। এরই মধ্যে ওনারা আরো একটা জিনিস দেখতে পান। ওনারা দেখতে পান যে ওই যে পাড় রয়েছে, একটা পাড়, ওই পাড়ে অনেক উঁচু একটা মানুষ দাঁড়িয়ে আছে, অনেক উঁচু, তার উচ্চতা প্রায় 50-60 ফুট হবে, এত উচ্চতার। আর এই জিনিসটাকে দেখেই বোঝা যাচ্ছে যে এইটা ভয়ঙ্কর কোনো কিছু, তবে তার হাত পা মাথা এটা বোঝা যাচ্ছে, আর তার চোখ দুটোও বোঝা যাচ্ছে, চোখ দুটো জল জল করছিল, আর চাঁদের আলো তো সেটার দেহ মোটামুটি বোঝা যাচ্ছিল দূর থেকে। ওই জিনিসটা কি করছে, হাত উঁচু করে হাতের ইশারায় কাছে ডাকছে, এদিকে আয় এদিকে আয়, এইভাবে কাছে ডাকছে। এই হাতের ইশারাটাও বুঝতে পারছেন, আর মনে হচ্ছে হাতের যে পাতাটা, এই যে 5 আঙ্গুল যে পাতা, কবজি থেকে নখের আগ পর্যন্ত, এটাও মনে হচ্ছে অনেক বড়, এটা দিয়ে ইশারা করে ডাকছেন। এটা দেখে ওনারা আরো ভয় পেয়ে যান। ওনারা দোয়া দুরুদ পড়তে থাকেন ক্রমাগত। যখন বাড়ির দিকে নৌকা বাইছিলেন, কিন্তু দেখতে থাকেন যে আর ওনারা আগাতে পারছেন না, কারণ সামনে পিছনে ডানে বায়ে এত এরকম কাপড়ে মোড়ানো লাশগুলো চলে আসছে, আর নৌকা মনে হয় আগাচ্ছে না। এমত অবস্থায় ইয়াকুব আলী ভাইয়ের বড় ভাই একটা বুদ্ধি করেন। বুদ্ধি করে উনি নৌকায় দাঁড়িয়ে থেকে আজান দিতে থাকেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আজান দিচ্ছেন। তখন হয় কি, ওই জিনিসগুলো একটু দূরে সরে চলে যায়, আর ইয়াকুব ভাই তো নৌকা বাঁধছেন। তো আজান যখন শেষ হয়, এরপরে 5-10 মিনিট একটু দূরে থাকে, আবার এসে এগুলো নৌকার সাথে লাগতে থাকে। চুম্বকের সাথে যেরকম অসংখ্য লোহার গুঁড়ো লাগিয়ে দিলে যেরকম থাকে না, ওই যেই অংশটুকু বেশি আকর্ষণ করে, ওইটা চতুর্দিকে লোহার গুঁড়ো লেগে থাকে, ওইভাবে এসে মনে হচ্ছে আবার যুক্ত হচ্ছে। যখন এরকম যুক্ত হয়ে যায়, আবার ইয়াকুব ভাইয়ের বড় ভাই আজান দেন, এরপরে আবার ওগুলো একটু করে দূরে সরে চলে যায়, আবার ওনারা একটু আগান। এদিকে আরো একটা ব্যাপার লক্ষ্য করেন, ওই যে অবয়বটা, এই অবয়বটা কিন্তু হাঁটছে না, অর্থাৎ হেঁটে হেঁটে আগাচ্ছে না, কিন্তু ওনারা দেখতে পান ওই জিনিসটা না হাঁটলেও ওনারা যে নৌকা নিয়ে আগাচ্ছেন, ওই জিনিসটাও মনে হচ্ছে না হেঁটেই আস্তে আস্তে তাদের সাথেও আগাচ্ছে, এবং দূর থেকে কোনো কথা বলছে না, কিন্তু হাতের ইশারায় ক্রমাগত ডেকেই যাচ্ছে। বাড়ি পর্যন্ত, অর্থাৎ বাড়ির ঘাট পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত ইয়াকুব আলী বড় ভাই ওনার প্রায় 8 থেকে 10 বার আজান দিতে হয়েছিল। তো যখন ঘাটের কাছে পৌঁছে গিয়েছেন, তখন ওনারা দ্রুত নামার সময় একটা কাজ করেছেন, সেটা হচ্ছে যে ওই নৌকার মধ্যে একটা বক্স ছিল, যে বক্সের মধ্যে মাছ ওনারা রেখে দিতেন। ওনারা বুঝতে পেরেছিলেন মাছগুলো এখন হাতে করে নিয়ে যাওয়া ঠিক হবে না, ওইটার আবার তালা ছিল। ইয়াকুব আলী ভাই কি করেছেন, ওই বক্সে তালা মেরে দিয়ে ওনারা আগানো শুরু করেছেন। তবে ওই অবয়বটা তাদের পথে কিন্তু বাধা হয়ে দাঁড়ায় নাই, দূরে সরে ছিল। সেটাকে দেখেও প্রচুর রাগান্বিত মনে হচ্ছিল, তবে তাদের সাথে কোনো কথা বলেনি। তারা দ্রুত বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর এই ইয়াকুব আলী ভাইয়ের যিনি আব্বা, অর্থাৎ ওনাদের 2 ভাইয়ের আব্বা, তাকে ডেকে তোলেন, তাকে বলেন যে এই ব্যাপার। তখন উনি বলছেন যে তোদের এখন আর বাইরে যেতে হবে না, যেরকম আছে ওরকমই থাক, সকালে গিয়ে দেখবো। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, ইয়াকুব আলী ভাই এবং তার বড় ভাই যখন নৌকা ছেড়ে চলে আসছিলেন, ওনারা পেছন দিকে তাকিয়ে দেখছিলেন যে ওই যে কাফনে মোড়ানো যে জিনিসগুলো তাদের পিছু নিয়েছিল, সেগুলোর কি অবস্থা। ওনারা দেখেন এগুলো মনে হচ্ছে ভেসে ভেসে একটা একদিকে যায় আর একটা অন্যদিকে যায়, এভাবে ভেসে ভেসে বিভিন্ন জায়গায় চলে গিয়ে মিশে যাচ্ছে, অদৃশ্য হয়ে যাচ্ছে, এরকমটা দেখেছিলেন।
যাই হোক, পরের দিন সকালবেলা ইয়াকুব আলী ভাইয়ের আব্বা উনি ওই নৌকার ওখানে গিয়েছেন, দেখেন নৌকা ঠিকঠাক আছে, যে বক্সের মধ্যে মাছ রাখা ছিল সেটাও তালাবদ্ধ আছে। উনি তো চাবি নিয়ে গিয়েছিলেন, ওইটা যখন খুলেছেন ভিতরে কোনো মাছই দেখতে পান নাই। ওনারা পরবর্তীতে আবার আসছেন, মানে ইয়াকুব আলী ভাই এবং তার বড় ভাই কিছুক্ষণ পরে আসছেন, দেখেন যে তার বাবা ওখানে দাঁড়ানো। তখন ওনার বাবা বলছেন, কি রে তোরা না মাছ রাখছিলে এখানে? বলে হ্যাঁ রাখছিলাম তো, এখানে তো বেশ কয়েকটা মাছ ছিল। বলে এই দেখ একটা মাছও নেই। সবাই বুঝতে পারে ঘটনাটা কি হয়েছে। তখন ওনার বাবা বলেন যে আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি, তবে যেই জিনিস তোদের পিছু নিয়েছে এটা স্বাভাবিক কোনো মেছো পিশাচ না, এটা আরো বড় ধরনের ক্ষতি করতে পারে তোদের। কারণ সাধারণ যে মেছো পিশাচগুলো ওরা যেভাবে মাছ খাওয়ার জন্য আসে, আক্রমণ করে, এগুলো এটা না, নিশ্চয়ই তোরা বড় ধরনের কোনো একটা সমস্যায় পড়ছিলি। যাই হোক, যেন পরবর্তীতে না পড়িস, দেখি কি করা যায়। তখন ওনার বাবা এক হুজুরের কাছে যান ওনাদেরকে নিয়ে। সেই হুজুরে বেশ আমলওয়ালা একজন মানুষ ছিলেন। তো তার কাছে যাওয়ার পর উনি বলেন যে তোমাদের চুলায় রান্নার পর যে ছাই হয়, এরকম ছাই আমার কাছে বেশ খানিকটা নিয়ে আসবা, তারপর আমি ছাই পরে দেব। ওনারা এরপরে নিয়ে আসছেন। নিয়ে আসার পর হুজুর ছাই পরে দিয়েছেন এবং বলেছেন যে যেখানে তোমরা মাছ ধরবা ওখানে এই ছাইটা একটু ছিটিয়ে দিবা বিসমিল্লাহ বলে, আর যদি কোথাও কোনো সমস্যা মনে করো আশেপাশে একটু ছিটাই দিবা, তাহলেই হবে, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। তো ওই যে ছাই, ওই ছাইটা বিভিন্ন সময় হুজুরের কাছ থেকে পড়ে নিয়ে আসছেন পরবর্তীতেও। তারপর ছাইয়ের সাথে অন্য ছাই মিক্স করে নিয়েছেন। হুজুর বলেছেন যদি শেষ হতে থাকে, যদি বারবার আসা কষ্ট মনে করো, তাহলে মিক্স করে নিবা, কোনো সমস্যা নাই। অন্য ছাই মিক্স করে নিয়েছেন। এভাবেই এখনো এই ইয়াকুব আলী ভাই ওই ছাইটা কাছে রাখেন আর এখনো সেভাবেই মাছ ধরছেন। উনি বলেছেন যে বিভিন্ন সময় এই মাছ ধরা রিলেটেড ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা, যেটা স্বাভাবিক যে ঘটনাগুলো হয় মেছো পিশাচ সম্পর্কিত, এরকমটা না, আরো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ওনার কাছে আছে। তো রবি ভাইকে অনুরোধ করব যে ওনার কাছ থেকে আরো এই ধরনের মাছ ধরা রিলেটেড ব্যতিক্রমী ঘটনা পাওয়া যায় কিনা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর যদিও বা রবি ভাই এখন মধুখালীতে নাই, উনি অন্য জায়গায় চলে আসছেন, তারপর অনুরোধ করব যদি কোনোভাবে ইয়াকুব আলী ভাইয়ের কাছ থেকে ঘটনা সংগ্রহ করা যায়। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব রবি ভাইয়ের পাঠানো পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আর এই ঘটনাটি কেমন লাগলো তা জানিয়ে কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি বিশেষ কোনো ঘটনার রিভিউ দিতে চান সেটাও দিতে পারবেন আমাদের ফেসবুক গ্রুপে। চলুন আমরা চলে যাই আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটিও অন্যরকম। আশা করছি এই ধরনের ঘটনা আপনারা প্রথম শুনছেন। তবে ঘটনাটি বলার আগে একটি বিষয় বলে রাখা ভালো। আমি এখানে এমন একটি প্রাণীর নাম বারবার উল্লেখ করব, এটা শোনার পর অনেকেই বিব্রত হতে পারেন। ছোটবেলাতে আমিও বিব্রত হতাম। তা আমার যিনি শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ, যিনি রাজবাড়ী জেলার বিনোদপুরে একটি মাদ্রাসার মোহতামিম অর্থাৎ প্রধান শিক্ষক এবং রহিমুন্নেসা মসজিদের উনি পেশ ইমাম এবং খতিব। ছোটবেলাতেই আমি যখন দেখেছি যে শুকর এই শব্দটা উচ্চারণের ক্ষেত্রে আমার পরিবারের যারা ময়মুরব্বীরা রয়েছেন তারা বলতেন নাপাক প্রাণী, অথবা বলতেন খিনজির, যেহেতু কোরআন শরীফে এটার আরবি বলা হয়েছে খিনজির, তো এটা বলতেন। তো আমি চিন্তা করতাম যে আসলেই যেটার নাম এটা বললে কি কোনো সমস্যা হবে? তো জানতে পারলাম যে এটার নাম নিলে নাকি মুখ নাপাক হয়ে যায়। তো এটা যখন আমি আমার শিক্ষকের কাছে জিজ্ঞেস করলাম, উনি এক বাক্যে সেটাকে নাকচ করে দিলেন যে না, এই ধারণাটা ঠিক নয়। হ্যাঁ, এটার মাংস খাওয়া হারাম, এটা নাপাকির মধ্যে থাকে, এটা সত্য। এটা দেখলেও অনেকেই বিব্রত বোধ করেন, এটাও সত্য। তবে এটার নাম নিলে যে মুখ নাপাক হয়ে যাবে, বিষয়টা এটা এরকম না। এটা মানুষের মধ্যে ভুল ধারণা। কেউ হয়তো বা নাম নিতে অস্বস্তি বোধ করেন, সেই হিসাবটা আলাদা। তো আমি দেখি যে অনেকেই আমাদেরকে যখন ঘটনা পাঠান তখন ঘটনার মধ্যে এই প্রাণীর নামটা উল্লেখ না করে
নাপাক প্রাণী লেখেন। আমি বুঝে নেই যে এটাকেই আপনারা বোঝাতে চাচ্ছেন, তবে আমি আমার শিক্ষকের রেফারেন্স দিয়ে বললাম যে ছোটবেলাতেই ওনার কাছ থেকে এই মাসালাটা আমি জানতে পেরেছিলাম। যেহেতু এখন যে ঘটনাটা বলবো এই ঘটনার মধ্যে এই শব্দটা বারংবার আসবে, অনেকে বিব্রত হতে পারেন, যার কারণে বিষয়টা আমি শুরুতেই বলে নিলাম। চলুন ঘটনায় চলে যাই। খুব বেশি দিন আগে ঘটনাটি সংগ্রহ করেন নাই এই আমাদের রবি ভাই। তো রবি ভাই উনি ওই সময় মধুখালীতে ছিলেন। একদিন প্রচন্ড বৃষ্টি, বিশেষ করে এই যে বৃষ্টির সিজনের কথাই বলছি আর কি। প্রচন্ড বৃষ্টি, বাসায় উনি আছেন, বের হতে পারছিলেন না। ওনার বাইক রয়েছে, উনি যেখানে কর্মরত রয়েছেন বিভিন্ন জায়গায় যেতে হয় বাইক নিয়ে, বিভিন্ন সাইট পরিদর্শনে যেতে হয়। তো বৃষ্টি যখন একটু কমে আসে, উনি একটি কাজের জন্য বাইরে বের হচ্ছেন, কিছু কেনার দরকার ছিল রাস্তার ওপাশের একটা দোকান থেকে। তো বাসার থেকে বের হওয়ার পর দেখেন যে ওনার গেটের ওখানে একটি বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, 8-9 বছর বয়স। এরকম বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে, ছিটা ছিটা বৃষ্টি তার গায়ে লাগছিল। তখন এই রবি ভাই বললেন যে, বাবু তুমি ভিতরে এসে দাঁড়াও, বাসা কোথায়? বলল যে বাসা তো নাই, তবে আমরা থাকি রেল স্টেশনের পাশে, ওখানে আমার বাবা এবং চাচা আছে। তখন রবি ভাই জিজ্ঞেস করলেন যে ওখানে তোমরা আছো? তো এই বিষয়ে যখন আরেকটু আলাপচারিতা যখন করলেন, তখন ওই বাচ্চাটি বলল ওদের আসলে নির্দিষ্ট কোনো জায়গা নাই, নির্দিষ্ট জায়গায় ঘরবাড়ি নাই। ওর বাবা চাচা মূলত শূকর চড়ায়। তো শূকর চড়াতে চড়াতেই ওরা এখানে এসেছে। এখানে ওই যে একটা ঝুপড়ি ঘরের মতো তৈরি করে থাকে না, ওইভাবে দুটো ঝুপড়ি ঘর ওদের আছে। একটাতে ওদের কাকা থাকে আর একটাতে ওর বাবা এবং এ থাকে, এই ছেলেটা। ওর মা নাই, মা মারা গেছে বেশ কিছু বছর আগে। তখন রবি ভাই দেখলেন যে ছেলেটা ওই বৃষ্টিতে কিছুটা ভিজে গিয়ে বেশ কাঁপছে, মানে ঠান্ডা লেগেছে মনে হচ্ছে, এরকম একটা অবস্থা। উনি তখন বাচ্চাটিকে মুছিয়ে দেওয়ার জন্য একটা জিনিস দিলেন এবং বুঝতে পারলেন যে বাচ্চাটা বেশ মানে একটু ভয়ও পেয়েছে, একটা অপরিচিত জায়গায় আসে। ও মূলত হাঁটতে হাঁটতে এদিকে চলে এসেছিল ঘোরার জন্য, বৃষ্টি হয়েছে, এখানে দাঁড়িয়ে গেছে। রবি ভাই তখন কি করেছেন, উনি ওই পাশের দোকান থেকে কিছু জিনিস কিনে দিয়েছেন বাচ্চাটাকে খাওয়ার জন্য এবং বললেন যে তুমি দাঁড়াও, আমি তো এখন বের হবো, বৃষ্টিটাও কমে আসছে, আমি বাইকটা নিয়ে বের হয়ে তোমাকে তোমার বাসা পর্যন্ত আগাই দিয়ে আসি। এরপর বাচ্চাটাকে বাইকের পিছনে বসিয়ে নিয়ে উনি সোজা চলে গেলেন ওই মধুখালী যে রেল স্টেশন যেটা, ওখানে যাওয়ার পর বাইকটা একটা জায়গায় সাইড করে ওই ছেলেটা যে ঝুপড়িটা দেখিয়ে দিয়েছিল ওইখানে গেলেন। ওখানে যাওয়ার পর দেখলেন যে হ্যাঁ, ওখানে দুটো ঝুপড়ি আছে আর পাশেই বেশ কিছু শূকর বাঁধা রয়েছে, 40-42টার মতো আনুমানিক শূকর হবে। চতুর্দিকে একটু হালকা জালের মতো করে ঘিরে দেয়া আর কি। তো ওখানে যাওয়ার পর সে তার বাবাকে ডাকলো, বাবা আসলো। হঠাৎ করে অপরিচিত একটা লোক কাছে দেখে উনি একটু বিব্রত হলেন। এর পিছনে কারণও রয়েছে, কারণ যারা শূকর চড়ায় এদের সাথে লোকজন খুব একটা বেশি ভালো করে কথা বলে না, তাদেরকে অচ্ছুত মনে করে, যার কারণে তাদেরকে আসলে কেউ যে ভালোভাবে কথা বলবে, পরিচয় যদি কেউ জানে যে সে এই কাজটা করে, তো এটা তো আসলে নর্মালি হয় না। তারপর উনি একজন অপরিচিত লোক তার ছেলেকে সাথে নিয়ে আসছে। তো ছেলে বলল যে সে ওইভাবে বৃষ্টিতে ভেজা ছিল, যে বাবা এই আঙ্কেল আমাকে কিছু খাবার কিনে দিছে এবং আমাকে নিয়ে আসছে। তো এটা শোনার পর তার বাবা বেশ সুন্দর করে একটা নির্মল হাসি দিল, বলল যে ভাই আপনি আসছেন, বসেন। এখন বসবে কোথায়, তাদের তো আর এরকম চেয়ার টেবিল নাই, ওই ঝুপড়ির মধ্যেই বসতে হবে। হঠাৎ করে কি হয়েছে, বৃষ্টি আবার বেড়ে গেছে। এই কারণে রবি ভাই ওখান থেকে চলে যাবেন, সে উপায়টা ছিল না। আর রবি ভাই চিন্তা করেছেন যে এখানে আসছি, যারা শূকর চড়ায় যেহেতু ওরা নির্দিষ্ট জায়গায় থাকে না, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, অনেক প্যারানরমাল ঘটনা আর বা এই কাজ যারা করে এরাও বিভিন্ন কালো জাদু সম্পর্কিত ঘটনা জানে। তো যেহেতু সুযোগ হয়ে গেল, উনি ঝুপড়িতে বসলেন। ওদের ছাতা ছিল। তখন এই ছেলেটা তো মোটামুটি 8-9 বছর বয়স বা 9-10 বছর বয়স, তো একটু বড়ই। তো ছাতা যেহেতু ছিল, রবি ভাই বললেন যে বাবা তুমি তোমাদের ছাতাটা নিয়ে একটু চা বিস্কুট নিয়ে আসো। দোকানে গেলেই তারা নির্দিষ্ট টাকার চা একটা কিছুতে ভরে দেবে, ওয়ান টাইম গ্লাস নিয়ে এসো। তো বাচ্চাটা ছাতা নিয়ে চলে গেল। এরপরে আলাপচারিতা শুরু হলো। আলাপচারিতায় বিভিন্ন বিষয় আলোচনা হলো। জানা গেল যে আসলে এই যেই দুইজন আসছে সাথে
এনার ছেলে, মূলত এনাদের পূর্বপুরুষ বাপ দাদারা ওনারা আসছিলেন অনেক আগে ভারত থেকে। এনাদের নির্দিষ্ট ঘরবাড়ি নাই, বহুদিন যাবৎ বাংলাদেশে ওনারা রয়েছেন, নির্দিষ্ট ঘরবাড়ি নাই, এভাবেই ওনারা বিভিন্ন জায়গায় শূকর চড়িয়ে বেড়ান, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চড়িয়ে বেড়ান। একবারে যে বের হন, একটা নির্দিষ্ট সিজন পার করে আবার ফেরেন। আর এই শূকরগুলোর যিনি মালিক, তার বাড়ি ময়মনসিংহের ফুল বাড়ি যে এলাকা আর কি, বা ফুলপুর যেটা আর কি, সেখানে। তো ওইখানকার যিনি মহাজন, তিনি মূলত এই শূকরগুলো তাকে দিয়েছেন 2001 সাল থেকে এই 2025 সালে 25 বছর একই মহাজনের শূকর ওনারা চড়িয়ে বেড়াচ্ছেন। বিশ্বস্ত হওয়ার কারণে মহাজন অন্য কাউকে তার শূকরগুলো দেয় না। সেই মহাজনও হিন্দু। তো এই যেই বাচ্চাটার বাবা, তার নাম হচ্ছে সুকুমার পাল, আর চাচার নাম হচ্ছে সুশীল পাল। তো কিছু সময় পর সুশীল পালও আসলো, এক জায়গায় বসলো, ছেলেটাও বিস্কুট নিয়ে আসছে, চা নিয়ে আসছে। এরপর আলাপচারিতার একটা পর্যায়ে যখন ওই ব্ল্যাক ম্যাজিক সম্পর্কিত বিষয় উঠলো, তখন এই ব্ল্যাক ম্যাজিক শব্দটার সাথে আসলে ওনারা পরিচিত না। ওনারা এই বান মারা, জাদু, এই শব্দগুলোর সাথে পরিচিত, এমনকি কুফুরি শব্দটার সাথে ওনারা ওইভাবে পরিচিত না। তো যাই হোক, যখন বুঝিয়ে বললেন রবি ভাই, তখন ওনারা বলেন হ্যাঁ, একটা ঘটনা আছে, ঘটনা অনেক আছে, বলার মতো একটা ঘটনা আছে, যেই ঘটনাটা এই সুশীল পাল এবং সুকুমার পাল দুইজনই প্রত্যক্ষ করেছেন। বলা যায় দুজনই এই ঘটনা ওনারা প্রত্যক্ষ করেছেন, দুজনই এই ঘটনার শিকার হয়েছেন। ঘটনাটা মূলত যখন এই মহাজনের কাছ থেকে ওনারা শূকর চড়ানো শুরু করবেন, এমন একটা সময়, ফার্স্ট টাইম 2001 সালে। আমরা আগের ঘটনা যেটা বললাম সেটাও কিন্তু 2001-2 সালের দিকে, সেখানেও দুই ভাই যুক্ত ছিল কাকতালীয়ভাবে, এই ঘটনায় দুই ভাই যুক্ত। তো 2001 সালের দিকে ফার্স্ট টাইম ওনারা ওই মহাজনের শূকর চড়ানোর জন্য চুক্তিবদ্ধ হন। ওনাদের চুক্তিগুলো আসলে ভিন্ন রকম থাকে। সেটা হচ্ছে যে শূকর নিয়ে ওনারা যখন বাইরে বের হন, চড়িয়ে বেড়ান, দীর্ঘ একটা সময় চড়িয়ে বেড়ান, প্রায় 8 মাস, 9 মাস, কখনো 10 মাস, কখনো 6 মাস, এরকম 6 মাসের কম হয় না। তো শূকরগুলো যখন মহাজন বিক্রি করে দেন, বিক্রিলব্ধ অর্থের একটা নির্দিষ্ট অংশ ওনারা পান। আর হচ্ছে এই শূকরগুলোর যদি বাচ্চা হয়, সেগুলো তো ওই চড়িয়ে বেড়াতে হয়, এই বাচ্চাদেরও একটা অংশ, এটা চুক্তি থাকে, কতটুকু পাবে, 10টার ভিতরে 2টা পাবে না 3টা পাবে না 5টা পাবে, এরকম একটা হিসাব থাকে আর কি। তো এইভাবে ওনারা পান, সেগুলো বড় হলে সেগুলো যদি আবার ওনারা বিক্রি করেন, এরকম একটা হিসাব থাকে আর কি। তো 2001 সালের দিকে ওনারা প্রায় 30-35টা বা 35টা এরকম আর কি একটা ফিগার হবে আর কি, যতটুকু বলেছেন যে এরকম একটা ফিগার হবে, এই কয়েকটা শূকর নিয়ে ওনারা ময়মনসিংহ থেকে রওনা দেন। তো শূকর চড়াতে চড়াতে ওনারা গাজীপুরের মাওনা এলাকায় চলে আসছেন। তো এই যে বেশ কিছুদিন যাবৎ ওনারা আসছেন, প্রতিমধ্যে বিভিন্ন জায়গায় থেকেছেন, সব ক্ষেত্রেই কোনো শূকর মিসিং হয় নাই। তো গাজীপুরের মাওনা একটা নির্জন জায়গায় আসছেন, ওখানে ওই যে ঝুপড়ি বানিয়ে আছেন, তারপর শূকরগুলো সারাদিন চড়ান, রাতের বেলা নির্দিষ্ট একটা জায়গায় শূকরগুলোকে এনে রাখেন এবং চতুর্দিকে একটা জালের মতো করে তৈরি করে দেন, যাতে করে ওগুলো বাইরে বের না হয়। তো এরকম ওনারা করেছেন। তো এখন হয়েছে কি, প্রথম দিন ঠিকঠাক মতো গিয়েছে, দ্বিতীয় দিন সকালবেলা যখন শূকরগুলো নিয়ে বাইরে চড়াতে যাবেন, গণনা করতে গিয়ে দেখা গেল একটা শূকর কম। তাও কোন শূকরটা কম? যেই শূকরটা বেশ বড় হয়েছে, তাগড়া হয়েছে, যেটা বিক্রি করার মতো উপযোগী হয়েছে, এমন একটা শূকর মিসিং। আজব ব্যাপার, শূকর কোথায় যাবে? আর বেছে বেছে এটাই কেন গেল? অন্যটাও তো যেতে পারতো। আর এখানে একটা ব্যাপার বলে রাখা ভালো, যে কয়েকদিন পর পর এগুলোর আপডেট, মানে তথ্যগুলো দিতে হতো মালিককে। যে কোনোভাবেই হোক, মালিক লোক মারফত হোক, সেই খবরগুলো নিতেন। 2001 সালে তো এরকম মোবাইল ফোনের ব্যবহার ছিল, এখন তো 2025 সাল, মোবাইল ফোনের ব্যবহার আছে, তাদের প্রত্যেকের কাছে মোবাইল ফোন আছে এবং তাদের ঝুপড়ির মধ্যে ছোট্ট সোলার সিস্টেমও আছে, যেটাতে তারা মোবাইল ফোন চার্জ দিতে পারেন। তো তখন তো এরকম ছিল না। তখন এখন যেমন 2-1 দিন পর পর আপডেট দেন, তখন কিন্তু 1 সপ্তাহ পর পর মালিক আসতেন, যেখানেই তারা থাকুক মালিক যেতেন, খোঁজ খবর নিতেন। আর যেহেতু তারা তত দূরে যান নাই, ময়মনসিংহ থেকে গাজীপুরের দূরত্ব তো খুব আহামরি বেশি না, তো উনি তো আসবেন,
হঠাৎ করে একটা শূকর মিসিং। অবাক কাণ্ড, কই গেল? নতুন এই মালিকের কাছ থেকে এগুলো নিয়ে আসছেন, এখনই এরকম একটা বিক্রয় উপযোগী শূকর মিসিং হয়ে গেল। এই দুই ভাই, এই সুকুমার পাল, সুশীল পাল, সুকুমার পাল কিন্তু তখনও বিয়ে করে নাই, আর সুশীল পাল উনিও বিয়ে করেন নাই, এখনো উনি বিয়ে করেছেন কি করেন না এটা জানা যায় না। তো যাই হোক, এখন এই সুশীল পাল বলতেছে, রে এই মালিককে কি জবাব দিব? এরকম একটা জিনিস মিসিং হয়ে গেল, হারাই গেল, কি জবাব দেবো? কি মনে করবে আমাদেরকে? মনে করবে যে আমরা অন্য কোনো পার্টির কাছে বিক্রি করে দিছি। তখন তো আমাদের খবর করে ছাড়বে, তারা হলো স্থানীয় লোকাল লোক, আর এটাই আমাদের পেশা, বংশ পরম্পরা, আমরা এটাই করতেছি। এখন কি জবাব দেবে? এটা নিয়ে ওনারা দুজন খুব চিন্তিত হয়ে পড়েন। যাই হোক, কোনোভাবে তাদের নিজের ভাগের অংশ থেকেই সেই ক্ষতি পুষিয়ে দিতে হবে। তারা যেই অংশটা পাবেন সেটার দাম ধরে, বা ওই শুকরটার দাম ধরে ওইভাবে আসলে ক্ষতি পুষিয়ে দিতে হবে, এই চিন্তাই করছেন। তাদের দুজনেরই মন খুব খারাপ। সারাদিন দুই ভাই মিলে শুকর চড়িয়েছেন, আবার সন্ধ্যার পর এসে ঠিকঠাক মতো আগের রাতের মতোই শুকরগুলো বেঁধে রেখেছেন। গাজীপুরের মাওনার ওই সাইডে 2001 সালের দিকে নাকি প্রচুর কচু বা এই টাইপের জিনিসগুলো ছিল আর কি। তো যার কারণে ওইখানে বেশ অনেক দিনই থাকা যেত এগুলো নিয়ে। তো ওই রাত্রে ঠিকঠাক মতো গুনে রাখছেন। সকালবেলা উঠে দেখা গেল আর একটা কম। কোনটা কম? ঠিক যেটা বিক্রয় উপযোগী হতে পারে এমন আর একটা শুকর মিসিং। ওনারা তো খুব চিন্তায় পড়ে গেলেন যে এইরকম ভাবে যদি চলতে থাকে তাহলে তো তাদের অবস্থা খারাপ হয়ে যাবে, পিটিআই মেরে ফেলবে তার মালিক। এটা তার মালিকেরও ব্যবসা, সে তো এটা মেনে নেবে না। কেন এমনটা হচ্ছে? ওনারা চিন্তা করলেন যে আশেপাশে কোথাও গেছে কিনা। আশেপাশে ওনারা খোঁজার চেষ্টা করেছেন, বিভিন্ন মানুষদেরকে জিজ্ঞেস করেছেন, কিন্তু কোনো তথ্য পান নাই ওনারা। আবার যেহেতু আশেপাশে বন জঙ্গল ছিল, ওই ভাওয়ালের বন্টন ছিল, ওদিক চলে গেছে কিনা, ওদিক গেলে তো আর পাওয়া যাবে না। তো এরকম চিন্তা করছে, আর যদি সে পথ হারায় ফেলে তা আরো পাওয়া যাবে না। মন্টন খুব খারাপ। এখন এই যে সুকুমার পাল, উনি চিন্তা করছেন যে আচ্ছা, যেগুলো বিক্রয় উপযোগী, মানে আলোচনা করে কিন্তু ওনারা প্রতিদিন রাতের বেলা যে কোনটা বিক্রয় উপযোগী হতে পারে, এরকম আলোচনা করতেছেন। তো চিন্তা করছেন যে 2 দিন আলোচনা করছি, 2 দিনে 2টা, তাও যেইটাকে নিয়ে আলোচনা করছি এই 2টাই মিসিং। আজকে কোনো আলোচনাই করব না, আর আজকে দেখি পাহারা দিব কে এইটা নেয়। পাহারা দেবে কে? সুশীল পাল, বড় ভাই। তো বড় ভাই উনি রাতের বেলা পাহারা দেবেন, উনি আর রাতে ঘুমান নাই, অনেক রাত। তখন উনি ওই ঝুপড়ির মধ্যে ওত পেতে বসে আছেন, দেখি কে আসে কে আসে। সুকুমার পাল ঘুমাচ্ছে, গভীর রাত, তখন রাত আনুমানিক কয়টা, হয়তো 1টা 2টা এরকম সময় হবে। তো উনি দেখেন প্রায় 7-8 ফুট লম্বা একটা মানুষের মতো অবয়ব, অন্ধকারে যেটা দেখা যাচ্ছে, ওই অবয়বটা জঙ্গলের ওই সাইডটা থেকে, ওই ঝোপ জঙ্গল ছিল তো ওই দিক থেকে হেঁটে আসলো। স্বাভাবিক মানুষের মতোই হেঁটে আসলো, হাত পা মানুষের মতোই, মাথাও দেখে মানুষের মতোই মনে হচ্ছে, তবে অন্ধকারে মাথাটা আসলে খুব একটা বেশি খেয়াল করা যাচ্ছে না। উনি দেখলেন যে ওই লোকটা অনায়াসেই ওই যে জাল দিয়ে ঘেরা ছিল ওইটা টপকায় ভিতরে ঢুকলো, ঢুকে একটা শূকর সে কোলে তুলে নিল। অনেক সময় আমরা ছাগলের বাচ্চা কোলে নিতে দেখি না, যেভাবে কোলে নেয় ওইভাবে নিল। আর একটা অপরিচিত মানুষ ঢুকলে শূকরগুলো কিন্তু নড়ে চড়ে উঠবে, শব্দ করবে, ঘোত ঘোত শব্দ করবে, কিন্তু ওই রকম কিচ্ছু করে নাই। মনে হলো ওরা কিছুই দেখলো না, কিছুই বুঝলো না। তো ওইটাকে কোলে নিয়ে আবার যেদিক থেকে এসেছিল সেভাবে চলে গেল। তখনই সাথে সাথে সুকুমার পালকে ডেকে তুলে, এই ভাই ওট ওট ওট, দেখ আমি কি দেখছি, চল চল বাইরে চল। তো ওনারা বাইরে গিয়ে আর কিছু দেখে না, কি এসে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল, ওনারা আর সেটাকে খুঁজে পায় না। তো ওনারা ওই রাত্রেই গুনে দেখলো একটা শূকর মিসিং, আবার আর একটা মিসিং, তার মানে 3টা কিন্তু চলে গেল। পরের রাতে সুকুমার পাল পাহারা দেবে, বলে এইবার আর কোনো ছাড়াছাড়ি নাই রে, কে নেয় আমি দেখব। এইবার সুকুমার পাল পাহারায় থাকবে। সুকুমার পাল পাহারায় আছে, সে আড়ালে দাঁড়িয়ে আছে যে কে নেয় ওকে হাতে নাতে ধরবো। সে তো দাঁড়িয়ে আছে, ওই শূকর চড়ার জন্য লম্বা একটা বাঁশের লাঠির দরকার হয়, তো সেই লাঠিটা নিয়ে দাঁড়িয়ে আছে। আর সুশীল পাল ঘুমাচ্ছে, তো দাঁড়িয়ে আছে অনেক রাত। রাত ওই যে আগের রাতের মতোই, আনুমানিক 1টা 2টা বা 2:30 এরকম হবে আর কি।
ওই রাত্রেও দেখা গেল 8 হাত লম্বার মতো বা 7-8 হাত লম্বা মতো একটা লোক আসলো, হাত পা মানুষের মতোই। সে এসে সোজা ওই জালটা পার হয়ে শূকরের পালের মধ্যে ঢুকে গেল। এরপর বেশ তাগড়া একটা শূকর সে কোলে তুলে নিয়ে, যেই না আবার আপনার এই যে জাল এটা পার হয়ে ওই পাশে এসেছে, সুকুমার পাল কি করছে, সে হাতে যে শূকর চালানো লাঠিটা ছিল, এই লাঠিটা নিয়ে ওই জিনিসটার সামনে দাঁড়িয়ে গেছে। যেই না সামনে দাঁড়িয়েছে সেই সময় দেখে যে আরে এইটা কি, মনে করছিল তো একটা মানুষ, উঁচা লম্বা মানুষ, কিন্তু এইটা কি। এইটা দেখে সুকুমার পালের পা থরথর করে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। দেখে যে এর হাত পা অন্ধকারে মানুষের মতো দেখা গেল, এর মুখটা একদম শূকরের মতো, এবং শূকর যেরকম ঘোত ঘোত শব্দ করে মনে হচ্ছে ও মৃদুভাবে ওরকম শব্দ করছে। আর শূকরের গা থেকে এক ধরনের বোটকা গন্ধ আসে, মনে হচ্ছে ওই রকম গন্ধও পাওয়া যাচ্ছে। আর যে শূকরটাকে সে কোলে তুলে রেখেছে সেই শূকরটা একদম শান্ত, নড়াচড়া করছে না। এইটা দেখে তো ওর হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তখন ওই যেই অবয়বটা, সেই অবয়বটাই বলছে, বাবা সুকুমার, ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করার জন্য আসি নাই। তোর কাছ থেকে আমি যা নিয়ে যাচ্ছি এর দ্বিগুণ ফেরত দেব, আমি কথা দিলাম। আমি যদি এইটা না নিয়ে যাই আমার মালিক আমাকে মেরে ফেলবে। তুই তো আমাকে দেখেই ফেলছিস, এখন তোর অনুমতি ছাড়া আমি আর নিয়ে যেতে পারবো না। তুই আমাকে দেখিস নাই, সামনে আসিস নাই, আমি নিয়ে যেতে পারছি। গত রাত্রেও তোর ভাই আমাকে দেখছে, কিন্তু সে সামনে আসে না, এই জন্য নিয়ে যেতে পারছি। কিন্তু তুই আমার সামনে চলে আসিস, এখন তো তোর অনুমতি ছাড়া আমি নিয়ে যেতে পারবো না। আমাকে অনুমতি দে এটা নিয়ে যাওয়ার। আমি পরের রাত্রে আরও একটা নেব, এবং তোর কাছে ওই রাত্রে আরও একটা জিনিস চাইবো, সেটা আমাকে দিবি। আমি কথা দিচ্ছি যে তোকে আমি এর দ্বিগুণ ফেরত দেব। যদি আমি না দেই তখন তুই আমাকে যা শাস্তি দিবি আমি মাথা পেতে নেব, কোনো কবিরাজ হুজুর ডাকতে হবে না। সুকুমার পালের তো হাত পা কাঁপাকাঁপি উঠছে যে এরকম একটা জিনিস, এই জিনিসের কথা সে তার বাপ দাদার মুখে শুনেছে, যে এই ধরনের কিছু প্রাণী মাঝে মাঝে চলে আসে, মানুষের মতো দেখতে কিন্তু মুখমণ্ডলটা শূকরের মতো। এরা অত্যন্ত শক্তিশালী হয়, তবে শূকরের পালের মধ্যে এসে যদি শূকর নিয়ে যায় তখন এদেরকে বাধা দিতে হয় না। ওই সময় তারা কিছু করতে না পারলেও পরবর্তীতে ক্ষতি করতে পারে, এবং এরা নাকি যারা শূকর ছাড়া এদের অনেক উপকারও করে। তখন সুকুমার পাল বলে, আচ্ছা ঠিক আছে, আপনি নিয়ে যান, কালকে আর একটাও নিয়েন, কিন্তু কথা দেন ফেরত দিবেন, তা না হলে আমরা আমাদের মালিকের কাছে কি জবাব দেবো? আপনি যেমন আপনার মালিককে ভয় পাচ্ছেন, আপনার মালিক আপনাকে মেরে ফেলবে, আমরা তো এই মালিকের শূকর নতুন নিয়ে আসছি, আপনাকে যদি এরকম তাগড়া শূকর 5টা দিয়ে দেই, আমার মালিক তো কয়েকদিন পরেই দেখতে আসবে সব ঠিকঠাক আছে কিনা, কারণ আমরা তো নতুন, আমাদেরকে তো উনি এখনো ওইভাবে বিশ্বাস করতে পারতেছে না। শুরুতেই যদি এই ধরনের ঘটনা ঘটে আমরা তার কাছে কি জবাব দেবো? আমাদেরকে পিটাই মেরে ফেলবে। তখন ওই অভাবটা বলে, বিশ্বাস রাখ, আমি আসব এবং তোদেরকে দ্বিগুণ ফেরত দেব, এবং আমি এসে দেখিস তোকে একটা জিনিসও দিয়ে যাব, এখন আমাকে অনুমতি দিয়ে চলে যাওয়ার। তখন সুকুমার পাল বলে যে ঠিক আছে আপনি যান, এই বলে সরে দাঁড়ায়। এরপর ওই জিনিসটা ঠিক যেভাবে এসেছিল ওই শূকরটা নিয়ে ওইভাবেই চলে যায়। পরের রাত্রে ওই অবয়বটা আরো একটা শূকর নিয়ে যায়, তবে সেই রাত্রে সুকুমার পাল বা সুশীল পাল কেউই পাহারা দেয়নি, জানতো যে নিয়ে যাবে। তবে ষষ্ঠ রাতে, যদিও বা ওই রাত্রে আরো একটা জিনিস তার কাছে চাওয়ার কথা ছিল, ষষ্ঠ রাতে ওই অবয়বটা বাইরে থেকে ডাকাডাকি করে। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, যে ষষ্ঠ রাতে ওনারা ওইখানে ছিলেন না, ওনারা ওইখান থেকে বেশ খানিকটা দূরে গিয়ে ওই ঝুপড়ি তৈরি করেছিলেন, চিন্তা করেছিলেন যে কোন বিপদ আপদ আবার হয় এই চিন্তা করে। ষষ্ঠ রাতে বাইরের থেকে ডাকাডাকি করে, সুকুমার, ও সুকুমার, বাবা বাইরে আয়, এই বাবা সম্বোধন করে ডেকেছিল। তো ওই দিন সকালবেলা কিন্তু মালিক আসবে, মানে ওই রাত পোহালেই সকালবেলা মালিক এসে দেখবে সব ঠিকঠাক আছে কিনা। তখন সরি ভুল বললাম, মানে তারপরে ওই দিনের পরে যে দিন আসবে সেই দিন, মানে সকাল হওয়ার পর যে আর একটা দিন আসবে ওই দিন মালিক আসবে। তো
ওই সুকুমার ডাক শুনে বাইরে বের হয়েছে। সুকুমার বাইরে বের হয়ে দেখে ওই অবয়বটা আছে। ওই অবয়বটা বলে যে তোর কাছ থেকে তো 5টা জিনিস নিয়ে গেছি, বলছিলাম যে আরো একটা জিনিস চাইবো, সেটা তোকে দিতে হবে, আমাকে এখন সেটা দে। সুকুমার বলে যে বলেন আপনি কি চান? বলে যে তুই এই শূকর তাড়ানোর জন্য এই যে লাঠিটা ব্যবহার করিস, এই লাঠিতে এক ধরনের বিশেষ তেল মাখাস, এই তেলটা আমাকে দিতে হবে। পুরোটা দিলে দে, না হলে আংশিক দে। তখন সুকুমার বলে যে আমার কাছে আরো আছে, আমার লুঙ্গির গোছায় গোজা আছে, আপনি পুরোটা নিয়ে যান, আমার কাছে আরো আছে, সমস্যা হবে না আমার। এই বলে ওই অবয়বটাকে ওই তেলের ছোট্ট শিশিটা এগিয়ে দেন। ওই অবয়বটাও হাত লম্বা করে, হাত লম্বা বলতে তার হাতটা যথেষ্ট লম্বাই ছিল, সামনে এগিয়ে দিয়ে ওই জিনিসটা নিতে যায়। নিতেন যখন যায় তখন সুকুমার পাল আরো একটা জিনিস দেখে বেশ ভয়ই পান। সেটা হচ্ছে সে যখন হাতটা এগিয়ে দেয় তখন দেখে এই হাতের আঙ্গুলগুলো কোনো মানুষের আঙ্গুলের মতো না, শূকরের পায়ের যেরকম খুর হয় ওই রকম খুর, তবে সেটা একটা খুর না। আমাদের যেরকম 5টা আঙ্গুল, মনে হচ্ছে ওর 5টা না 10টা 12টা এরকম আঙ্গুল, এবং প্রত্যেকটা আঙ্গুলের মাথাটাই খুরের মতো, একটা ফুলের আকৃতি ধারণ করেছে ওর হাতটা। তো ওই হাতের উপর দিয়ে দেয়। তখন বলে যে তোর কাছ থেকে যা পাওয়ার দরকার ছিল আমি পেয়েছি, যা তুই নিশ্চিন্তে থাক। এই বলে ওই অবয়বটা আবার চলে যায়। এখন সকাল তো হয়ে গেছে, 5টা শূকর মিসিং, 5 রাতে 5টা নিয়ে গেছে। এখন মালিক তো পরের দিন সকালে আসবে, সে এসে যদি দেখে যে এইরকম তাগড়া 5টা শূকর নাই, যেগুলোকে উনি কিছুদিন পরে বিক্রি করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, এখন উনি কি করবেন, কি জবাব তারা দিবে? এই সুকুমার পাল আর সুশীল পাল সারাটা দিন তারা চিন্তা করতেছে, যে বলল যে দ্বিগুণ ফেরত দেবে, দ্বিগুণ ফেরত দেবে, আজ রাত্রে যদি কিছু না হয় তাহলে কি হবে, তারা এই চিন্তা করছে সারা রাত ধরে। হঠাৎ করে কি হয়, বাইরে খচমচ খচমচ আওয়াজ শুনতে পায়, ঘোত ঘোত আওয়াজ শুনতে পায়, বেশ শব্দ করেই আওয়াজ হচ্ছে। সুশীল পাল আর বাইরে বের হয় না, সুকুমার পাল সে বাইরে বের হয়। তার হাতে থাকা যে লাঠিটা, যেটা দিয়ে শূকর তারা, বেশ লম্বা একটা বাঁশের লাঠি, ওটা নিয়ে বাইরে বের হয়েছে। বাইরে বের হয়ে দেখে এক অবাক কাণ্ড। এই যে জাল দিয়ে শূকরগুলোকে চতুর্দিক থেকে ঘিরে রাখা হয়েছিল, এই জালের বাইরে বিক্ষিপ্তভাবে 10টা বেশ তাগড়া শূকর, মানে যেই শূকরগুলো নিয়ে গেছে এর থেকেও দ্বিগুণ উচ্চতার তাগড়া শূকর ঘুরে বেড়াচ্ছে। তো উনি চিন্তা করছেন যে রাতের বেলা মনে হয় ভুলভাল দেখতেছি, আর এই শূকরগুলো মনে হয় ওই জাল কোথা থেকে ছিঁড়ে বের হয়ে গেছে। তো উনি প্রথমে জালের একটা পাশ খুলে দিয়েছেন। খুলে দেওয়ার সাথে সাথে এই 10টা শূকর কি করলো, লাইন ধরে এসে এই শূকরের পালের মধ্যে সুন্দর করে ঢুকে গেল। উনি তো অবাক, এটা কিভাবে সম্ভব হলো। যাই হোক, উনি জালটা লাগিয়ে দিলেন। তখন দেখলেন ওই অবয়বটা হেঁটে হেঁটে আসছে, হেঁটে হেঁটে আসছে। আসার পরে বলতেছে, বাবা সুকুমার, আমার প্রতিশ্রুতি কিন্তু আমি রক্ষা করছি, তোকে বলছিলাম যে আমি দেব, দিলাম, এখন আমি চলে গেলাম। আর কোনো কথা বলার সুযোগ দেয় না, চলে যায়। পরের দিন সকালবেলা মালিক আসছে। মালিক এসে দেখে, আরে অবাক কাণ্ড, 35টা শূকর দিয়েছিল, এখন দেখা যাচ্ছে 40টা। এই 5টা বেশি আসলো কোত্থেকে? এটা প্রশ্ন করছে যে এত বড় বড় শূকর কোত্থেকে আসলো। তখন এই সুকুমার পাল একটা কৌশলের আশ্রয় নেন। সত্যি কথা তাকে বলা যাবে না, বললে সমস্যা হবে। উনি বলেন যে এখানে একটা ব্যাপার হয়েছে, সেটা হলো তারা যে মাওনার যেই এলাকায় গেছিল, মানে বলছে যে সেই এলাকায় অনেক কচু টচু ছিল, এর মধ্যে এমন একটা বড় বাগান ছিল, সেই বাগানের মালিক এসে বলে যে আমার এই বাগানে কচু খেতে ভরে গেছে, এগুলা কাটার জন্য অনেক শ্রমিক লাগবে, সাহস পাচ্ছে না, তো তুমি তোমার এই শূকরগুলোকে নামাই দাও, এই কচু ক্ষেতগুলো একদম যেন সমান করে ফেলে, বিনিময়ে তোমাকে বেশ কিছু টাকা দিব। শ্রমিকদের টাকা লাগবে, শ্রমিক আবার ভয় ভয়ের মধ্যে সাপ টাপ থাকলে আর ঝামেলা, শ্রমিকরা মোটা টাকার গন্ধ পেলেও তারা নামতে চায় না। তখন শূকরগুলোকে নামিয়ে এই কচু ক্ষেত একদম নিশ্চিহ্ন করে দেয়া হয়, এর বিনিময়ে বেশ কিছু টাকা দেয়। আর এই টাকা যখন তারা পায়, তারা কি করেছে,
আরো 5টা শূকর আর একটা পার্টির কাছে বিক্রি করে তাগরা 10টা শূকর কিনেছে। মালিককে বোঝায় যে এখন ওই শূকরগুলোর থেকে এই শূকরগুলো ভালো, আপনি যদি এখন এই শূকরগুলো বিক্রি করেন তাহলে আরো বেশি দাম পাবেন। মালিক তাদের বুদ্ধিমত্তার খুব প্রশংসা করেন যে আসলেই তোদের মাথায় অনেক বুদ্ধি, আসলেই তোরা খুব ভালো। তখন মালিক কি করেছেন, বললেন যে যা, আমি এই 10টা শূকর নিয়ে যাচ্ছি, আর এই 5টার দাম পুরো তোরা পাবি। মালিক 10টা শূকর নিয়ে যান এবং সত্যি 5টার দাম বেশ মোটা অঙ্কে বিক্রি করেছিলেন। সেই টাকাটা এই সুকুমার পাল এবং সুশীল পালকে দিয়েছিলেন। তো মালিক তো আর বুঝতে পারেন নাই যে আসলে ঘটনাটা কি হয়েছে এর মধ্যে। তো এই ঘটনার কয়েকদিন পর স্বপ্নের মধ্যে ওই অবয়বটা এসেছে। আসার পর ওই অবয়বটা বলছে যে এই নে সুকুমার, তোকে আমি একটা বিশেষ জিনিস দিলাম, এটা নে। এটা দেখতে আসলে কি, এটা কি তাবিজ না অন্য কিছু, এটা সুকুমার পাল বুঝতে পারছেন না। তো বলছে যে তোকে আমি একটা উপহার দিতে চেয়েছিলাম, এটাই সেই উপহার। এই জিনিসটা সাথে রাখলে রাতের বেলা ভয়ঙ্কর খারাপ কিছু এসে তোদেরকে বিরক্ত করবে না, আর শুকুরের পালের উপর আক্রমণ করবে না। তবে আমি যদি কখনো আসি আমাকে কিছু দিস। এই বলে চলে যেতে চাই। ওই সময় স্বপ্নের মধ্যেই সুকুমার পাল ওই অভাবটাকে জিজ্ঞেস করেন যে আচ্ছা, আপনার কথা তো আমরা আমাদের বাপ দাদার মুখে শুনেছি, আপনি এরকম দেখতে, তারাও কখনো কখনো দেখেছে। এখন আমাকে একটা বিষয় বলেন যে এই যে 5টা শূকর নিয়ে গেলেন, তারপর তেল নিয়ে গেলেন, এটা নিয়ে আসলে কি করেছেন? তখন ওই অভাবটা বলে যে শোন, আমার মালিক একজন তান্ত্রিক কবিরাজ, সে অত্যন্ত শক্তিশালী, আমাকে সে বন্দি করে রেখেছে, আমার আর তার কাছ থেকে মুক্তি নাই। সে কালো জাদু করে, বিশেষ বিশেষ কালো জাদুর জন্য বিশেষ বিশেষ সময় শূকরের প্রয়োজন হয়। তখন সে আমাকে বলে এই জিনিসগুলো নিয়ে আসতে, আর এই কাজগুলোর মাধ্যমে অনেক টাকা সে পায়। তখন আমি এইগুলো নিয়ে যাই। যদি কখনো এই শূকরগুলো যারা চড়ায় বা এগুলোর যারা মালিক তাদের সাথে দেখা হয়ে যায়, তখনই শুধু আমি এদেরকে দ্বিগুণটা ফেরত দেই, তাছাড়া আমি দেই না। তোদের সাথে দেখা হয়ে গেছে, আমি কথা দিয়েছিলাম দেব। তো এই শূকরগুলো দিয়ে মূলত কালো জাদু করেছে, আমাকে বাধ্য করেছে এগুলো নিয়ে যেতে। আর ওই যে তেল, এই তেলটাও তার দরকার ছিল, যেটা আমি তোর কাছ থেকে নিয়েছি সেটাও আমি তাকে দিয়েছি। এই কাজের বিনিময়ে সে অনেক টাকা পেয়েছে। আমি যেহেতু তাকে বলেছি যে এটা আনার জন্য, আমি কথা দিয়েছি যে তাকে দ্বিগুণ ফেরত দেব, এই জন্য আমার প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। তান্ত্রিককে এই কথা বলার পর ওই টাকা থেকে সেও আমাকে মোটা অঙ্কের টাকা দেয়। সেই টাকা দিয়ে আমি অন্য জায়গা থেকে বেশ তাগড়া শূকর কিনে নিয়েছি, কিনে নিয়ে আমি তোদেরকে দিয়েছি, অন্য কারো কাছ থেকে চুরি করে এনে দিইনি। এটাই আমার প্রতিশ্রুতি ছিল, আমি সেটা দিয়েছি। আর যে জিনিসটা আমি আলাদাভাবে দিলাম এটা সাথে রাখবি। এর কথা বলে ওই অভাবটা মিলিয়ে যায়। এরপরে ওই সুকুমার পাল তার হাতে বেঁধে রাখা একটা ব্রেসলেটের মতো জিনিস আছে, তো ওইটার ভেতরে ওই জিনিসটা ছিল। স্বপ্নের মধ্যে ওই জিনিসটা দিলেও ঘুম থেকে উঠে দেখে তার হাতের মধ্যে ওই জিনিসটা আছে। সুকুমার পাল এটা দেখতে পায়, তো ওই জিনিসটা এখনো তার হাতে সে রেখেছে। এর বিভিন্ন সময় টুকিটাকি ঘটনা তো ঘটছেই। তো উল্লেখযোগ্য ঘটনা এটাই ছিল যে এভাবে তারা একবার একটা ঘটনার মুখোমুখি হয়েছিলেন। আর ওই জিনিসটার নাম যে কি এটা আসলে উনি ওইভাবে বলতে পারেন নাই, তবে ওই সুকুমার পাল এতটুকু বলেছিলেন এগুলোকে তারা সর্দার বলে ডাকে, সর্দার। ওই অভাবটার সাথে পরবর্তীতে আর কখনোই সুকুমার পাল বা সুশীল পালের সাক্ষাৎ হয়নি, এতটুকুই জানিয়েছিলেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। ঘটনাটা বেশ অদ্ভুত, তাই না? তাদের কালচারটা টোটালি আলাদা যারা এই কাজগুলো করেন। বিশেষ করে শূকর চড়িয়ে বেড়ানো, ওদের নির্দিষ্ট কোনো বসত ভিটা থাকে না, একটা নির্দিষ্ট সিজনের জন্য তারা বেরিয়ে পড়েন। এদের উপর বেশ কিছু ডকুমেন্টারিও আছে, আপনার ইউটিউবে সার্চ দিলেও দেখতে পারবেন যে এদের জীবনটা খুব কষ্টের। কিন্তু তারা তাদের যে প্রফেশনটা মেনটেন করছেন, এইটা আমাদের দৃষ্টিতে সেটা বৈধ নয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও, আর তারা ওটা শিখেছেন বংশ পরম্পরায়, তারা সেটাই করছেন।
তাদের হিসাবটা আসলে আলাদা, তবে তাদের জীবনটা কিন্তু অনেক কষ্টের। আপনি আমি কি এই ধরনের জীবনযাপনে অভ্যস্ত হতে পারবো সহজে? নিশ্চয়ই না। কিন্তু তারা বংশ পরম্পরায় বহু বছর ধরে তারা এই কাজের সাথেই অভ্যস্ত হয়ে গিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি রবি ভাইকে, একদম রুট লেভেল থেকে এমন কিছু ঘটনা আমাদেরকে এনে দেওয়ার জন্য। প্রিয় লিসেনার্স, কেমন লাগছে ঘটনাগুলো? চলুন আমরা চলে যাব আমাদের এবার এপিসোডের সেই ঘটনায়, যেই ঘটনার শিরোনাম আমরা দিয়েছি ইফরিত নাইব। চলুন শুনে আসি আমাদের এবার ফ্রাইডে স্পেশাল এপিসোডের তৃতীয় এবং শেষ ঘটনাটি। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা একটু নড়ে চড়ে বসতে পারেন। ঘটনাটি বেশ অদ্ভুত, ভয়ঙ্কর বটে। ইফরিত, যে নাম শুনলে অন্য জিনেরাও ভয়ে থরথর করে কেঁপে ওঠে, এমনই একটি ঘটনা এখন শেয়ার করতে যাচ্ছি। চলুন শুরু করি ঘটনাটি। এই ঘটনাটি রবি ভাইকে দিয়েছেন মোহাম্মদ আব্দুর রহিম ভাই নামক একজন ব্যক্তি, যিনি ইউনিভার্সিটির বড় ভাই ছিলেন ওনার। তো একদিন ওনার কাছে আসেন, ওনার সাথে আলাপ আলোচনা হচ্ছে। বিশেষ করে ভয়ের ঘটনা সংগ্রহ করার উৎসাহটা কিন্তু রবি ভাই এই রহিম ভাইয়ের কাছ থেকে পেয়েছিলেন। তো ওনার সাথে আলাপচারিতার একটা পর্যায়ে এসে আব্দুর রহিম ভাই একটি ঘটনা শেয়ার করেন। ওনার আপন চাচার সাথে ঘটেছিল 1985 সালে। ওই চাচার নাম আসাদ, আমরা আসাদ চাচা বলে সম্বোধন করব। তো এই রহিম ভাই, আসাদ চাচা, ওনাদের বাড়ি হচ্ছে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার উত্তরপাড়া গ্রামে। এই আসাদ চাচা উনি ধান কাটার কাজ করতেন। উনি ছিলেন সর্দার, ওনার আন্ডারে 20-25 জন কৃষক থাকতেন। ধান কাটার সিজনে উনি বিভিন্ন জমির মালিকদের সাথে কন্ট্যাক্ট করতেন, কৃষকদেরকে নিয়ে চলে যেতেন। তো এভাবেই চুক্তিবদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় যেতেন, শুধু যে নাটোর তা না, বিভিন্ন জায়গায় যেতেন। তো এমনই একটি কাজ ওনারা পান কুমিল্লার দেবিদার উপজেলার একটি গ্রামে, যার বাড়িতে ওনারা কাজ করতে গিয়েছিলেন। সেই বাড়ির মালিকের নাম হচ্ছে নায়েব প্রামাণিক। তখন অগ্রহায়ণ মাস ছিল, ধান কাটার মৌসুম। তো যেখানে গিয়েছেন আগে থেকেই তো আলাপ আলোচনা ছিল যে এতজন লোক যাবে, সেরকম আয়োজন ছিল। তো ওখানে যাওয়ার পর এই যে চাচা, উনি ওই নায়েব প্রামাণিককে বলেন যে ভাই, আমি তো আসলে একাকী থেকে অভ্যস্ত, আমি এত মানুষের সাথে আসলে ঘুমাই না, তাছাড়া আমি সর্দার, তো একসাথে ঘুমালে বিষয়টা কেমন লাগে না, আপনি আমার জন্য একটু কষ্ট করে আলাদা থাকার ব্যবস্থা করেন। তখন নায়েব প্রামাণিক বলল যে আমার যে ঘরগুলো আছে সবগুলোতেই তো পরিবারের সদস্যরা থাকে, তবে হ্যাঁ, আমার গোয়াল ঘরটা অনেক বড়, গোয়াল ঘরের এক পাশে গরু ছাগল থাকে, অন্য পাশে থাকার জায়গা আছে, সেখানে মূলত খড়টর রাখা হয়, ওটা পরিষ্কার করে দিচ্ছি, ওখানে জানালাও আছে, দরজাও আছে, কয়েকটা জানালা আছে, তোমার থাকতে অসুবিধা হবে না। তো কয়েক ঘন্টার মধ্যেই সেই ঘরটা রেডি করে দেন শুধু ওনার জন্য, আর অন্যরা যারা ছিলেন, যে শ্রমিকরা, ওনারা অন্য জায়গায় থাকবেন, ওই বাড়িরই আরেকটা জায়গায়। ওইখানে যে রুমটা, সেই রুমটা নায়েব প্রামাণিক যেভাবে তৈরি করে দিয়েছিলেন মোটামুটি ভালোই ছিল। তো আসাদ চাচা যখন ওই রুমে গিয়েছেন, উনি দেখেন যে ওইখানে জানালা আছে কয়েকটা, একটা পাশ দিয়ে মাঠ দেখা যায়, আর একটা জানালা খুললে ওই গরু ছাগল দেখা যায়, আর একটা পাশ দিয়ে রাস্তা দেখা যায়, মানে বেশ কয়েকটা জানালা কিন্তু ছিল, আর দরজা তো আছেই। তো উনি যেহেতু বেশ জার্নি করে আসছিলেন ওনার সঙ্গী সাথী নিয়ে, সবাই বেশ ক্লান্তই ছিলেন। ক্লান্ত শরীরে ওই দিন তাড়াতাড়ি সন্ধ্যার পরে ঘুমিয়ে পড়েছেন, পরের দিন থেকে কাজ শুরু হবে। তো প্রথম রাত্রে যখন উনি ঘুমিয়েছেন, ঘুমানোর পর একটা সময় এসে ওর ঘুম ভেঙে যায়। তখন কিন্তু একটু গরম ছিল ওইখানে, আর যেই রুমটা ওনাকে দেওয়া হয়েছিল, তো জানালা তো আছে, জানালাগুলোও খোলা ছিল। তো গরমের কারণে একটা সময় এসে ওনার ঘুম ভেঙে যায়। তো ঘুম যখন ভেঙে গিয়েছে, এক পাশ থেকে অন্য পাশে যখন কাত হয়েছেন, ওনার নজর যায় জানালা দিয়ে বাইরের দিকে, যেই পাশটাতে মাঠ রয়েছে। উনি দেখতে পান 3 জন মহিলা, গাউনের মতো পরা, মাথায় সাদা ঘোমটা রয়েছে, তাদের চেহারা
ভয়ঙ্কর না, সুন্দর চেহারা, দূর থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছে। আর একজন পুরুষ লোক সাদা পাঞ্জাবির মতো কিছু একটা পরা, তার চেহারাটা বোঝা যাচ্ছে না, তবে সে পুরুষ লোক এটা বোঝা যাচ্ছে, কোদাল বা কিছু দিয়ে মাটি খুঁড়ছে। তো এরকম 5 থেকে 10 মিনিটের মতো আনুমানিক সে মাটি খুঁড়লো। আর ওই যে 3টা মহিলা অবয়ব, তারা কিছু একটা পড়ছিল। কি পড়ছিল এটা বুঝতে পারছিলেন না, তবে গুনগুন গুনগুন কিছু একটা আওয়াজ এই আসাদ চাচা পাচ্ছিলেন। একটা পর্যায়ে হলো কি, খোরা মনে হলো যখন শেষ হয়ে গেছে, এই 3জন মহিলাদের মধ্যে থেকে মাঝখানে যে মহিলাটা ছিল সে লাল কাপড়ে মোড়ানো কিছু একটা জিনিস ওই পুরুষ সদস্যকে দেয়। দেওয়ার পর পুরুষ সদস্য ওই যে গর্ত করেছেন, ওই গর্তের মধ্যে ওই লাল কাপড়ে মোড়ানো জিনিসটা রেখে আবার মাটিগুলো ঠিকঠাক করে দেন। এরপর তারা যেন কোথায় ভ্যানিশ হয়ে গেল। পুরো এই সময়টা আসাদ চাচা তাকিয়েছিলেন, দেখেছেন খুব ভালো মতো। উনি চিন্তা করেছেন কি, যে গ্রামে এক পরিবার আর এক পরিবারের উপর ব্ল্যাক ম্যাজিক করে না, এরকমই হয়তো বা কিছু একটা করেছে। এই বিষয় নিয়ে উনি আসলে খুব একটা মাথা ঘামান নাই, কারণ নতুন আসছেন, একদিনও পার হয় নাই। এখন এই বিষয় নিয়ে কথাবার্তা বলতে গেলে গ্রামে আবার কোন ঝামেলা লাগে, উনি এই চিন্তা করে বিষয়গুলো এড়িয়ে যান। হয়তোবা উনি এটাই চিন্তা করেছিলেন, হয়তোবা কেন বলছি তা একটু পরেই বুঝতে পারবেন। সকাল থেকেই ওনার শরীরটা খারাপ লাগতে থাকে। ওনার সঙ্গী সাথী যারা আছে তাদের সাথে যখন ওনার দেখা হয়, তারা আসছে যে সর্দার চলো যাই, বলে যে আমার শরীরটা ভালো না রে, তোরা যা, আমি আজকে যাব না। তখন তার সঙ্গী সাথীরা বলে যে তুমি শুয়ে থাকলে তোমার আরো খারাপ লাগবে, চলো আমাদের সাথে থাকো, ভালো লাগবে। তো অনিচ্ছা সত্ত্বেও আসাদ চাচা তাদের সাথে যেতে থাকেন। যেতে থাকার পর মাঠে আসেন, সবাই ধান কাটছিল, উনিও অল্প অল্প করে কাটছেন, বিশ্রাম নিচ্ছেন। তো এরকম বেশ কিছুক্ষণ চলে যায়, ঘন্টাখানেক চলে যাওয়ার পর আসাদ চাচা বলছেন যে ক্ষুধা লেগেছে, এখন তো একটু খাওয়া দাওয়া করার দরকার, যাই আমি পাশে এই যে পুকুর আছে ওখান থেকে হাত মুখ ধুয়ে আসি। এই কথা বলে উনি ওখানে গিয়েছেন। সবাই অপেক্ষা করছেন যে আসাদ চাচা চলে আসার পর সবাই খেতে বসবেন, কিন্তু আসাদ চাচা আর আসে না। বেশ কিছুক্ষণ হয়ে যায়, আসে না। এর মধ্যে একজন এগিয়ে গিয়েছেন দেখার জন্য, আসলে কি হলো, আসে না কেন, ডাকার জন্য গিয়েছেন। তো ওই দিকটাতে এগিয়ে যাওয়ার পরই সবাইকে উনি চিৎকার করে ডাকাডাকি শুরু করছে, সবাই এদিকে আসো, এদিকে আসো, দেখে যাও, তাড়াতাড়ি আসো। এই চিৎকারে সবাই তো ওই দিকটা ছুটে গিয়েছে। যাওয়ার পর দেখে ওই পুকুরের মাঝখানে, ওখানে কিন্তু খুব একটা বেশি পানি ছিল না, কোমর সমান পানি বা তার থেকে সামান্য একটু বেশি পানি। পুকুরে একদম মাঝ বরাবর দুটো মানুষের পা ছটফট ছটফট করছে। এইটা দেখার সাথে সাথে সবাই বুঝতে পারেন যে এটা তো আসাদ চাচা। সবাই পুকুরের পানিতে ঝাঁপিয়ে পড়ে আসাদ চাচাকে টেনে তোলে। মূলত আসাদ চাচার মাথাটা কাদার মধ্যে গাড়া ছিল, আর ঘাটটাও ভেঙে দেওয়া হয়েছিল। নিয়ে আসতে আসতেই আসাদ চাচা মারা গেছেন। কেউ বুঝতে পারলেন না আসলে ব্যাপারটা কি। আসাদ চাচা কারোর সাথে শেয়ারও করে যান নাই। আসাদ চাচার কাছের কয়েকজন যারা ছিলেন তারা আসলে কান্নায় ভেঙে পড়েন। নায়েব প্রামাণিকও বুঝতে পারছেন না কেন এমনটা হলো, কারণ ওই পুকুরে কখনোই কোনো প্যারানরমাল বিষয় ঘটেনি। ওই পুকুরে পড়ে কেউ মারাও যায় নাই কখনো। পুকুরটা পুরনো হলেও কোনো দুর্ঘটনা কখনো ঘটে নাই। তাহলে কেন এমনটা হলো, এই বিষয়টা কেউ বুঝতে পারছেন না। প্রিয় লিসেনার্স, আপনাদের মনেও তো একটা প্রশ্ন আসতে পারে যে আসাদ চাচা তো কাউকে বলে গেলেন না, তাহলে উনি কি দেখলেন না দেখলেন, এই বিষয়টা কিভাবে জানা গেল? হ্যাঁ প্রিয় লিসেনার্স, এখানেই ঘটনার একটা টুইস্ট রয়েছে। আসাদ চাচাকে নাটোরের বড়াই গ্রামে নিয়ে যাওয়া হয়, তার যে গ্রাম উত্তরপাড়াতে। সেখানে যাওয়ার পর পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। একটা সুস্থ স্বাভাবিক মানুষ, কর্মঠ মানুষ, একটা ভালো মানুষ, সহজ সরল মানুষ, তার সাথে কেন এমনটা হলো, কি অপরাধ ছিল তার, কেউ বুঝতে পারছে না। যথারীতি পারিবারিক কবরস্থানে তাকে কবরস্থ করা হয়। এরপর কেটে যায় 2 বছর। মানুষ একথা ভুলেই গিয়েছিল আসাদ চাচা কিভাবে মারা গেলেন। এটা হয়তো বা অনেকের আর মনে করার প্রয়োজনও ছিল না, সবাই যে যার মতো ব্যস্ত হয়ে গিয়েছে। 2 বছর পর 1987 সালের দিকে, কারণ সময়কালটা ছিল 1985 সাল, 85 সালে আসাদ চাচা মারা যান। 2 বছর পর হঠাৎ করে
তিনজন হুজুর আসেন। দুইজনের বয়স কম, একজন বেশ বয়স্ক, একজন হুজুর। বয়স্ক বলতে মধ্যবয়সী, ৪৫ বছরের মতো হতে পারে। মূলত এই হুজুরের বাড়ি খুলনার খালিশপুর এলাকায়। তো উনি আসছেন, আসার পর মানে খোঁজ নিতে নিতে আসছেন। আসার পর বলছেন যে আচ্ছা আসাদ সাহেবের বাড়ি কোনটা, লোকজন দেখিয়ে দিয়েছে। সেখানে আসার পর যখন আসাদ সাহেবের পরিবারের সাথে কথা হয়, তখন দেখা যায় যে আসাদ সাহেবের যে শ্বশুর, উনি তো বিবাহিত ছিলেন, ওনার সন্তানাদি ছিল আসাদ সাহেবের, ওনার ওয়াইফও ছিল। তো শ্বশুরের বাড়িও কাছে, তারাও চলে আসে যে আসাদ সাহেবকে কেন খুঁজছে, সে তো 2 বছর আগে মারা গেছে। সবাই বলছে সে তো 2 বছর আগে মারা গেছে। হুজুর বলছেন যে জানি, তারপরও তার বাড়িতে আমাকে যেতে হবে। তো এভাবে শুনতে শুনতে আসছে, সবাই চলে আসে, কি ব্যাপার আসাদ সাহেবকে কেন, উনি তো মারা গেছেন, উনি তো নাই, 2 বছর আগে মর্মান্তিকভাবে রহস্যজনকভাবে ওনার মৃত্যু ঘটে, যে রহস্যের কুল কিনারা আজও কেউ করতে পারেনি। কেন আসছেন হুজুর, কি দরকার? তখন হুজুর বলেন যে আপনাদের সব কথার জবাব ইনশাল্লাহ আমি দেব, আগে আসাদ সাহেবের কবরের কাছে আমাকে দ্রুত নিয়ে চলেন। তখন সবাই আসাদ সাহেবের কবরের দিকে তাকে নিয়ে যেতে থাকেন। অল্প সময়ের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে, পারিবারিক কবরস্থান তো, কয়েক মিনিটের মধ্যে তারা চলে আসেন এবং দেখিয়ে দেন এটাই আসাদ সাহেবের কবর। কবরটা উঁচু ছিল, যেভাবে অন্য কবরগুলো থাকে। কবরের উপরে কিছু কিছু গাছ হয়ে গিয়েছিল। হুজুর কোনো কথা না বলেই প্রথমে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলেই ওনার কাছে থাকা একটা পানির বোতল থেকে পানি বিসমিল্লাহ বলে আসাদ সাহেবের কবরের উপরে ছিটিয়ে দিয়েছেন। যেই না ছিটিয়ে দিয়েছেন, ধপাস করে ওই কবরটা ধসে পড়ে, কবরের মাটি ধসে সেখানে একটা গর্ত হয়ে যায়। উপস্থিত সবাই এটা দেখে ভয়ে আতঙ্কে বিহ্বল হয়ে পড়েন। আরে এটা কি হলো, কবরের মাটি এভাবে ধসে পড়লো কেন? এত বছরে কোনো সমস্যা হলো না, হঠাৎ করে কেন এরকম ধসে পড়লো? পানি ছিটানোর সাথে সাথে হুজুরকে প্রশ্ন করলেন যে হুজুর কেন এমনটা হলো, বলেন না। হুজুর বলেন যে অবশ্যই আপনাদের সব প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আমি দেব। এখন আসেন কবরটা জিয়ারত করি, এরপর আমাকে একটু বিশ্রাম নেওয়ার সুযোগ দেন। অনেক দূর থেকে আসছি, সেই খুলনা থেকে, আমাকে একটু বিশ্রামের সুযোগ করে দেন। খুব ক্ষুধার্ত আমরা, একটু খাবারের আয়োজন করেন। আপনাদেরকে এমন কিছু জিনিস বলবো যা আপনারা জানতেন না। তখন তাকে নিয়ে যাওয়া হয়, খাবার দাবারের আয়োজন করা হয়, বিশ্রামের ব্যবস্থা করা হয়। উনি জোহরের নামাজ পড়ে, উনি এবং ওনার যে 2 জন সঙ্গী সাথী আছেন, ওনারা ঘুমান। ঘুমানোর পর আসরের আজানের সময় উঠে আসরের নামাজ পড়ে মূলত সবাই বাড়ির উঠোনে চেয়ার পেতে বসেন। এরপর হুজুর বলতে শুরু করেন সেই ভয়ঙ্কর ঘটনা। হুজুর বলতে শুরু করেন বেশ কয়েকদিন আগে এই খুলনার খালিশপুরের কলোনিপাড়া এলাকার খুব নাম করা একজন ব্যক্তি, যাকে এক নামে সবাই ওই সময় চিনত, তার নাম হচ্ছে রাসেল। সেই রাসেল হুজুরের কাছে আসেন। হুজুরও ওই এলাকার খুব সম্মানিত একজন ব্যক্তি, রাসেল সাহেবকে তো চিনতেন উনি। তখন বলেন কি ব্যাপার রাসেল, তুমি আসছো, বলো তো কি ব্যাপার এই অসময়ে? তখন রাসেল বলেন যে হুজুর, আপনাকে আমার সাথে এক্ষুনি আমার বোনের বাসায় যেতে হবে, আমার বোন হানিফা অস্বাভাবিক আচরণ করছে। হুজুর এই কথা শোনার পর বলেন যে হ্যাঁ অবশ্যই যাব, চলো যাই। হুজুর ওই বাড়িতে গিয়েছেন। যাওয়ার পর তার বোন হানিফাকে নিয়ে আসা হয় হুজুরের সামনে। আর এই যে রাসেল ভাই, তার মা হানিফাকে ধরে ধরে নিয়ে আসেন। হানিফার দিকে তাকানোর সাথে সাথে হুজুর বসা থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে যান। হুজুর হানিফাকে দেখে বেশ ভয়ও পেয়েছেন যে এ কি, হানিফার একই অবস্থা। হানিফার ভেতরে এমন ভয়ঙ্কর কিছু একটা আছে যেটা হুজুর বুঝতে পেরেছিলেন। হানিফাকে কেন এই জিনিসটা ধরল? এই জিনিসটা তো হানিফাকে ধরার কথা না, কেন এমনটা হলো? এই জিনিসটা হুজুর বুঝতে পারছেন না। তখন হুজুর বলেন যে ঠিক আছে, হানিফাকে বসান আমার সামনে, আমি দেখি কি করা যায়। তো হানিফাকে হুজুর সামনে বসানোর পর হুজুর রুকিয়া শুরু করেছেন। হানিফা প্রথম দিকে একটু অস্বাভাবিক আচরণ করছে, তবে রুকিয়ার একটা পর্যায়ে একদম হানিফা চুপ হয়ে থাকে। হুজুর বুঝতে পারেন যে হানিফার শরীরে ওই জিনিসটা অ্যাক্টিভ হয়ে গেছে, চলে এসেছে। আগে ছিল যেটার আলামত হুজুর বুঝতে পেরেছেন, এবার সশরীরে একদম পরিপূর্ণভাবে হানিফার শরীরের মধ্যে ঢুকে গেছে। হুজুর বুঝতে পারলেন যে এটা ভয়ঙ্কর ইফরিত শ্রেণীর জিন। এই জিনিসটাকে
এখন হানিফার শরীরের মধ্যে রেখে যদি কোন রকমের রুকিয়া উনি শুরু করেন, এমন ভয়ঙ্কর কিছু ঘটে যাবে যা হানিফার বেঁচে থাকার সম্ভাবনা 1%ও থাকবে না। এখন উনি কি করবেন? হুজুর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছুটা সময় নিলেন। হানিফার ভাই এই রাসেল ভাইকে বললেন যে, রাসেল, আমাকে দ্রুত পাশে একটা রুমে কিছু সময় বসার ব্যবস্থা করে দাও, এই জন্য এই রুমে না আসে, আর তোমরা হানিফার পাশে থাকো। এই বলে হুজুর উনি কি করলেন, উনি অন্য একটা ঘরে গেলেন। ঘরে যাবার পর উনি ওনার অনুগত শক্তিশালী একটি জিনকে আহ্বান করেন। সেই জিনটা আসে, সেই জিনের সাথে পরামর্শ করেন। সেই জিনটা হুজুরকে বলে যে, হুজুর আপনি যদি এই জিনটাকে হানিফার শরীরের ভেতরে রেখে রুকিয়া করেন, ওর শরীরের ভয়ঙ্কর ক্ষতি হবে, বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। আপনি একটা কাজ করেন, আপনি এই ঘরে একটা বৃত্ত এঁকে এই বৃত্তের মধ্যে সশরীরে ওই ইফরিতটাকে হাজির করে তার সাথে সওয়াল জবাব করেন, অর্থাৎ প্রশ্ন করেন, সে উত্তর দেবে। কিন্তু কোনোভাবেই আপনি হানিফার শরীরে ওই জিনটাকে রেখে রুকিয়া করাবেন না। এই পরামর্শ জিন দেয়। এরপর এই পরামর্শ নিয়ে হুজুর চলে আসেন আবার এই হানিফার ঘরে। আসার পর হানিফার মা এবং রাসেল ভাইকে বলেন যে, তোমরা এতক্ষণ আমি যে ঘরে বসেছিলাম ওকে এখানে নিয়ে আসো। তো হানিফাকে ধরে ধরে নিয়ে আসা হয়। হানিফা কিন্তু চুপ। নিয়ে আসার পর হুজুর একটা বৃত্ত আঁকে। হানিফা তাকিয়ে তাকিয়ে দেখছে সবকিছু। এরপর হুজুর রুকিয়া শুরু করেন। রুকিয়া করার একটা পর্যায়ে তখন হুজুর বলেন যে, আলহামদুলিল্লাহ, আপাতত কাজ হয়েছে, হানিফাকে আবার অন্য ঘরে নিয়ে যাও, লাগলে আমি বলব। মূলত হুজুর বিশেষ এক রুকিয়া পদ্ধতির মাধ্যমে ওই জিনটাকে হানিফার শরীর থেকে বের করে ওই বৃত্তের মধ্যে সশরীরে নিয়ে আসছে, যেটা কেউ দেখতে পাচ্ছিল না। এরপরে ওই ঘর ফাঁকা করে দেওয়া হয়, হুজুর শুধু থাকে ওই ঘরে। এরপর হুজুর ওই যে জিনিসটা, অর্থাৎ ওই জিনটাকে প্রশ্ন করে যে, তুই কে, কেন এই মেয়েটাকে ধরেছিস? তখন ওই জিনিসটা নাকি প্রথমেই হো হো করে হেসে দেয়, যেটা শুধু হুজুর শুনেছেন। বলে, হ্যাঁ রে হুজুর, তুই দেখি খুব ভালোই রুকিয়া জানিস। তুই ওর শরীর আমাকে হাজির করালি, আবার ওর শরীর থেকে বের করে এই গন্ডির মধ্যেও আমাকে আনলি। তোর কাজকর্মের তারিফ করতে হয়। শোন, আমি ওকে ধরছি ওর খালাবাড়ি থেকে আসার সময়। ওর খালাবাড়ি কাছেই, এখান থেকে 300 ফুটের দূরত্ব হবে। ওখান থেকে আসতেছিল, তখন আমি ওকে ধরছি। তখন হুজুর প্রশ্ন করেন, তোকে কি কেউ কালো জাদুর মাধ্যমে ওর উপর চালান করেছে, না তুই এমনি এমনি আসছিস? তখন নাকি ওই জিনটা ভয়ঙ্করভাবে হেসে দিয়ে বলে, শোন, আমার নাম ইফরিত নাইব, আমি কারো গোলামি করি না। আর আমার যে গোত্র ইফরিদের, মনে রাখিস, আমরা হচ্ছি সেই গোত্র জিনেদের মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী এক গোত্র, যারা নিজেদের শক্তি ক্ষমতা প্রদর্শনের জন্য নিজেদের গোত্রের মধ্যেই যুদ্ধে লিপ্ত হয়। সাধারণত জিনেরা নিজেদের গোত্রের মধ্যে যুদ্ধে লিপ্ত হয় না, এক গোত্র অন্য গোত্রের সাথে যুদ্ধে লিপ্ত হয়, কিন্তু আমরা নিজেদের গোত্রের মধ্যেই যুদ্ধে লিপ্ত হই। আর আমি কারো গোলামি করি না। আমরা 4 ভাই 3 বোন, আমরা কারো গোলামি পছন্দ করি না। আমরা মানুষকে দিয়ে গোলামি করাই, কিন্তু আমরা কোনো তান্ত্রিক হুজুর কবিরাজ এদের গোলামি করতে পছন্দ করি না। তখন হুজুর বলেন যে, তুই কেন এই মেয়েটার উপর তাহলে আসলি, শুধু শুধু কেন এই মেয়েটাকে কষ্ট দিচ্ছিস? তখন ওই জিনটা বলে যে, আমরা মূলত নিজের ক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করি। ওকে আমাদের ক্ষমতা বৃদ্ধির জন্যই ব্যবহার করছি, আর তুই ওকে বাঁচাতে পারবি না। চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি ওকে নিয়ে যাব। তখন হুজুর খুব সাহসের সাথে উত্তর দেন যে, হায়াত এবং মৌত এইটা আসমান থেকে ফয়সালা হয়, রিজিকের ফয়সালাও আসমান থেকে হয়। তুই ফয়সালা করার কে হে? তুই ওর মৃত্যু দিবি? তুই কি ওর মৃত্যুর মালিক? জীবন মৃত্যু এই সব কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখি তুই কি করতে পারিস, এবার বল, তুই কেন এর উপর নিজের ক্ষমতা প্রদর্শন করছিস? তখন এ কোনো উত্তর দিতে চায় না। একটা পর্যায়ে হুজুর বুঝতে পারেন এ কোনো কথাবার্তা ছাড়াই ওই গন্ডি পার হয়ে চলে গেছে। অবাক কাণ্ড!
হুজুর যেই রুকিয়ার মাধ্যমে ওই জিনটাকে ওই গণ্ডির মধ্যে এনেছিলেন, হুজুরের ওই গণ্ডির বাইরে যাওয়ার সুযোগ তার ছিল না। এমন কঠিন এক গণ্ডি উনি এঁকেছিলেন, কিন্তু এই জিনিসটা থেকে অনায়াসে সে চলে গেছে। তার মানে হচ্ছে এটা অত্যন্ত শক্তিশালী একটি জিন। হুজুর এটা বুঝতে পারেন। বুঝতে পারার পর উনি ওনার সেই নেককার শক্তিশালী জিনকে ডাকেন, তার সাথে পরামর্শ করেন যে আচ্ছা এখন কি করা যায় বলো। তখন ওই জিনটা বলেন যে আগে আপনি এখন হানিফার উপর রুকিয়া করেন, কারণ ওর শরীরের মধ্যে এক্ষুনি ওই জিনটা আবার ঢুকে যাবে। এই কথা বলতে বলতে পাশের রুম থেকে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। ওই জিনটা বের হয়ে হানিফার শরীরে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরপরই হানিফা আবার অস্বাভাবিক আচরণ করছে। তখন হুজুর বলেন যে আপনি দ্রুত যে কাজটা করবেন, এখনই হানিফাকে আবার এখানে নিয়ে আসেন, ওই জিনটাকে আবার এই গণ্ডির মধ্যে আবদ্ধ করেন এবং হানিফার উপর দ্রুত কিছু রুকিয়া করেন। জিনের কাছ থেকে পরামর্শ নিয়ে হুজুর হানিফাকে দ্রুত আবার এই রুমে নিয়ে আসতে বলেন। এই রুমে নিয়ে আসার পর আবার হুজুর রুকিয়া করেছেন। অল্প সময়ের মধ্যেই ওই জিনটাকে আবার ওই গণ্ডির মধ্যে আনতে উনি সক্ষম হয়েছেন। এরপর হানিফাকে অন্য রুমে নিয়ে যেতে বলেন এবং হুজুর তার অনুগত আরো অসংখ্য শক্তিশালী জিনকে ওই গণ্ডির বাইরে দাঁড়াতে বলেন। বলেন যে এই জিনটা কোনোভাবেই যেন এখান থেকে বের হতে না পারে, তার জন্য যা করার দরকার তোমরা সেটা করবা, আমার দ্বিতীয় অনুমতির কোনো প্রয়োজন নাই। ওরাও একদম সেই রকমের প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে গেছে। হুজুর তখন বাইরে আসেন, হানিফার উপর একটা বিশেষ পদ্ধতিতে রুকিয়া করেন, যেটা ওই জিন বলে দিয়েছিল যে যেই কোন পদ্ধতিতে হানিফার উপর রুকিয়া করতে হবে। রুকিয়া শুরু যখন করেছেন, মূলত এই রুকিয়াটা শুরু হয়েছিল একটা বিশেষ পানির মাধ্যমে। এটা জমজমের পানি না অন্য কোনো পানি এটা আসলে জানা যায় নাই। তো এই পানির উপরে উনি কিছু দোয়া পড়ে যখন হানিফাকে খেতে দিয়েছেন, দেখে হানিফা খেতে চায় না, কোনোভাবে খেতে চায় না। একটা পর্যায়ে জোর করে হানিফার মুখের ভিতরে যখন পানি ঢেলে দেওয়া হয়েছে, তখন হানিফা বমি করা শুরু করেছে। ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, হানিফা যখন বমি করা শুরু করেছে, তার বমিতে কিন্তু কোনো খাবার দাবার ছিল না, দেখা গেল শুধু মাটি বের হচ্ছে। হুজুর তখন কি করলেন, এই মাটিটাতে হাত দিলেন, একদম শুকনো মাটি বের হচ্ছে। হাত দেওয়ার সাথে সাথে হুজুরের চোখ ছানা বড়া হয়ে গেছে। হুজুর বলেন সর্বনাশ, এ তো কবরের মাটি। এই কবরের মাটি হানিফার পেটে আসলো কিভাবে? হুজুর তো চিন্তিত হয়ে পড়েন। হুজুর তখন ক্ষিপ্ত হয়ে আবার ওই ঘরে ঢুকে পড়েন। ঢুকে ওই জিনটাকে বলেন, এই বলতো কেন হানিফার পেটে তুই কবরের মাটি ঢুকেছিস, বল তুই কেন এটা করলি? তখন ওই জিনটা হেসে দিয়ে বলে যে হুজুর, হানিফার কবরের মাটি, এটা কার কবর জানিস? এই কবর হচ্ছে আসাদ নামে একজন ব্যক্তির কবর। তোকে তো একটু আগে বলছি যে আমরা আমাদের ক্ষমতা বৃদ্ধির জন্য কালো জাদু করি। আমি ইফরিত নাইব, আমি তোর বেশি কথার উত্তর দেব না। তখন হুজুর বলছে যে তোকে উত্তর দিতেই হবে, তুই না চাইলে উত্তর দিতে হবে। একটা পর্যায়ে ওই জিনটা উত্তর দেয়, মানে খুব যে ঘাটতারামি করতেছে বিষয়টা এরকম না। একটা পর্যায়ে উত্তর দেয়, বলে যে শোন, আমার 3 বোন 1 ভাই, ওরা একটা কালো জাদুর চর্চার জন্য ওই সময় কুমিল্লার দেবিদারের একটা জায়গায় গিয়েছিল। ওই কাজটা মূলত একটা বিশেষ কাজ ছিল। ওই কাজটা করার পর সাধারণত এটা সফল হয়ে যায়। আমরা বিভিন্ন কালো জাদুর চর্চা করি, তো এই কাজটা একটা মানুষের উপর আমরা চর্চার জন্য করেছিলাম, যেটা করার পরপরই ফল হতো এবং হয়ও সব সময়। এই কাজটা যখন করা হয়, এর কিছুক্ষণের মধ্যেই আমার বড় বোন মারাত্মকভাবে অসুস্থ হয়ে যায়। আমরা বুঝতে পারি না এটা কেন হলো, শুরুর দিকে বুঝতে পারি নাই। হ্যাঁ, এটা তখনই হতে পারে শুধু যদি আমাদের এই কাজগুলো কোনো মানুষ চোখের ভুল বা মনের ভুল না ভেবে একদম স্পষ্টভাবে দেখে ফেলে, তাহলে আমাদের এই কাজটা কেউ দেখে ফেলেছে। আর ওই সময় আমাদের পোশাক ছিল এই রকম, এটা বলে আর কি কে কোন পোশাক পরা ছিল। ওই আসাদ নামক ব্যক্তি সে এটা দেখে ফেলেছে, এটা আমরা খোঁজ নিয়ে জানতে পারি। এই কারণেই এইটার কোনো ফলাফল হয় নাই, উল্টো আমার বোন মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। আর এটা সমাধানের একটাই পদ্ধতি ছিল, আসাদকে মেরে ফেলা। মেরে ফেললে আমার বোন সুস্থ হয়ে যাবে।
আমি সুযোগের অপেক্ষায় ছিলাম, আমি ওই সময় মারতে পারতাম, কিন্তু আমি ওই সময় মারি নাই। মধ্যবর্তী সময় একটু খবর নিয়ে নিশ্চিত হয়েছি, আর নিশ্চিত হওয়ার পর অপেক্ষায় ছিলাম। আসাদকে একটু অসুস্থ করে দেই, ও কাজ করতে পারছিল না, আর এমনিতেই তো সে পুকুরে গোসল করতে যেত, তখন মেরে ফেলতাম। খাবারের সময় ও যখন হাত মুখ ধোয়ার জন্য পুকুরের ওই দিকটাতে যায়, তখন ওকে প্রথমে পানিতে চুবাই, এরপর ওকে ঘাড় ভেঙে দেই এবং মাথাটা পানির নিচে ঢুকিয়ে দেই। একদম মৃত্যু নিশ্চিত করতে চেয়েছিলাম, কিন্তু ওই সময় একজন লোক চলে আসে, যার কারণে ওর পায়ের ছটফটানিটা অন্য লোকে দেখেছে। আসাদের অপরাধ ছিল এটাই, এই কারণে ওকে হত্যা করেছি। ও দেখে ফেলেছে, এই কারণে অপরাধ। কেন তোদের কোনো অপরাধ যদি কোনো মানুষ দেখে ফেলে, তোরা সাক্ষী প্রমাণ রাখিস, তখন সেই মানুষের উপর চড়াও হোস না, হত্যা করিস না? আমরাও এরকম করি। এভাবে নিরপরাধ অনেক মানুষকে আমরা হত্যা করে ফেলি যদি আমাদের কাজ কেউ দেখে ফেলে। তখন হুজুর বলে যে তুই এই ভয়ঙ্কর জাদুটা তাহলে কিভাবে করলি, কবরের মাটি কোত্থেকে পেলি? এই জাদু তো তোর জানার কথা না। তখন বলে, শোন হুজুর, আমি রঞ্জিত প্রসাদ নামক একজন তান্ত্রিকের কাছ থেকে এটা শিখেছি, যার বাড়ি ছিল মেঘালয়ে। তার কাছ থেকে আমি এটা শিখেছি। সে প্রথমে শেখাতে চাই নাই, তাকে আমি আটকে রেখেছি, কষ্ট দিয়েছি, এরপর তার কাছ থেকে এটা আমি শিখেছি। সে ছিল অঘরী সাধু, তার কাছ থেকে আমি এটা শিখেছি। আর শোন, কবরের মাটিটা কিভাবে সংগ্রহ করেছি জানিস? কবরের মাটি উপর থেকে সংগ্রহ করলে এটা বুঝে ফেলতো। এই জন্য এই আসাদের কবরের মাটি বিভিন্ন সময় বিভিন্ন মানুষের পেটে দিয়ে আমরা কালো জাদুর চর্চা করেছি। আমরা গুবরে পোকা হয়ে মাটির ভেতরে গিয়ে ওর কবরের মাটিগুলো সংগ্রহ করেছি। আর ওই কবরের মাটি হচ্ছে এই হানিফার পেটে ঢুকিয়েছি। হানিফাকেও মেরে ফেলবো, ওর পেটে ঢুকে গেছে রে, তোরা বাঁচাতে পারবি না। এই কথা শোনার সাথে সাথে হুজুর এতটা রাগান্বিত হয়েছে, হুজুর সাথে সাথে বলে যে এই মুহূর্তে আমি তোর মৃত্যু পরোয়ানা ঘোষণা করলাম, আর তোর মৃত্যু কোনো জিনদের হাতে আমি করতে দেব না, আমি নিজের হাতে তোকে মারব, কোনো জিনের সহযোগিতাও আমি নেব না। আর তোর মতো নৃশংস পাপী কুলাঙ্গারকে হত্যা করলে আল্লাহ আমাকে কোনো জবাবদিহিতা করাবেন না। এই বলেই হুজুর এক বিশেষ রুকিয়া শুরু করেন। হুজুর একটা পুটলি বের করেন, চামড়ার কিছু একটা। এটা কিন্তু যখন উনি বের করেন, একটা ছোট্ট একটা পুটলি, ওর ভিতরে যদি কিছু না থাকে সেটা কিরকম থাকে। তো উনি এমন একটা রুকিয়া শুরু করেছেন, ওই সময় হঠাৎ করেই ওই পুটলিটা ফুলে গিয়েছে, মানে ওর ভিতরে কিছু একটা চলে এসেছে। হুজুর সাথে সাথে ওই জিনিসটা নিয়ে ওই ঘর থেকে বাইরে বের হন। বাইরে বের হয়ে উনি দেখেন এই রাসেল ভাইদের বাসায় একটা চুলা জ্বলছে। উনি সাথে সাথে গিয়ে ওই চুলার মধ্যে ওই পুটলিটা ফেলে দেন। যখনই পুটলিটা ফেলেছেন, মনে হচ্ছে চুলার ভিতর থেকে আগুন আরো দাও দাও করে জ্বলে উঠেছে। মনে হচ্ছে অনেক পরিমাণে কোনো জ্বালানি তেল যদি আগুনের মধ্যে ফেলা হয়, যেভাবে আগুনটা বেড়ে যায়, ওইরকম বেড়ে উঠেছে। এভাবেই ওই ইফরিত নাইবকে জ্বালিয়ে পুড়িয়ে উনি শেষ করে দেন। এতটা রাগান্বিত হয়েছিলেন যে এরকম একটা নিরীহ মানুষকে এভাবে হত্যা করা হলো কোনো কারণ ছাড়াই, সহজ সরল মানুষকে। উনি এতটা রেগে গিয়েছিলেন। যাই হোক, হানিফার উপর আবার উনি কিছু রুকিয়া করেন। এবার তো হানিফা অনেকটাই ভালো হয়ে গিয়েছে, এখনো আবার বমি করা শুরু করে দিয়েছে। তখনও কিছু কবরের মাটি বের হয়। এরপর উনি বলেন, আলহামদুলিল্লাহ, হানিফা এখন পরিপূর্ণভাবে সুস্থ। হানিফা সুস্থ হয়ে যায়। তবে ওই যে জিনেরা, বিশেষ করে ওই নেককার শক্তিশালী জিন হুজুরকে বলেন যে হুজুর শোনেন, ওর ভাই বোনেরা তো এখনো আছে, ওদের কি করা যায় সেটা পরে দেখব, কিন্তু এই যে আসাদের কবর, এই কবর থেকে প্রতিনিয়ত ওরা যদি মাটি নেয় এবং মাটি নিয়ে যদি বিভিন্ন মানুষের শরীরে এটা প্রবেশ করায়, তাহলে ওই নিরীহ মানুষগুলো মারা যাবে। যেমনটা হানিফার বেলায় হতে পারত, আল্লাহর রহমতে বেঁচে গিয়েছে। আপনি দ্রুত একটা পদক্ষেপ নেন। তখন কি পদক্ষেপ নেওয়া যায়? ওই জিনের কাছ থেকে কিছু রুকিয়ার পদ্ধতি শিখিয়ে নেন, যে কোন কাজ করলে আর কখনোই কবর থেকে মাটি নিতে পারবেন না। তো উনি সব ঠিকানা নেন যে কোথায় যেতে হবে সবকিছু। আর ওই জিনটাও তো বলে গিয়েছিল যে ওই উত্তরপাড়া নাটোরের বড়াই গ্রামের আসাদের কবর থেকে এই কাজটা ওরা করতে পেরেছে। ওনারা ওই অনুযায়ী সেখানে পৌঁছানোর সাথে সাথে মূলত ওইখানে যখনই
পানির ছিটা দিয়েছেন, সাথে সাথে কবরের মাটি ধসে পড়েছে। তো এই গল্পটা ডিটেলসে যখন বলেছেন তখন সবাই তো আবারও কান্নায় ভেঙে পড়ে। দীর্ঘ 2 বছর পর আবার সেই পুরনো ব্যাপারটা যখন সামনে চলে আসে, সবাই বলে যে কি অপরাধ ছিল? তার তো কোনো অপরাধ ছিল না। কিভাবে নিরীহ একটা মানুষকে নৃশংসভাবে হত্যা করলো তারা। যে হত্যা করেছে সে তার শাস্তি পেয়েছে। হুজুর বলেন যে আসাদ সাহেবের কবর মাটি নিয়ে আর এখন কেউ কিছু করতে পারবে না ইনশাল্লাহ। কবরের মাটিটা তো একটু ধসে পড়েছে, আপনারা এখন কবরটা সুন্দর করে ঠিকঠাক করে দেন। হুজুর এরপরে চলে আসেন সেখান থেকে। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন কি ভয়ঙ্কর ব্যাপার এটা। মানুষ নিজের অজান্তেই কিন্তু এই দুর্ধর্ষ ইফরিত নাইবের মতো বিভিন্ন ইফরিত শ্রেণীর জিনের খপ্পরে পড়ে যায়। কালো জাদু না, এমনিতেই পড়ে গেছে। এই জন্যই কিন্তু আমরা সব সময় বলে থাকি যে সেলফ রুকিয়া, যেটা প্রত্যেক ফরজ নামাজের পরে যেই দোয়াগুলো পড়তে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আমাদেরকে শিখিয়ে গেছেন সেই জিনিসগুলো করতে। এই জিনিসগুলো করলে ইনশাল্লাহ এই সমস্যাগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারবো। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি খুবই রহস্যময় ছিল। একটি জায়গায় এসে শুরুতেই আপনাদের মনে খটকা লেগেছে। ওই যে শুরুতে বলেছিলাম যে উনি যে এই জিনিসগুলো দেখলেন এটা কিভাবে জানলেন, মূলত হুজুরের কাছ থেকেই ডিটেলসে পরে জানতে পেরেছিলেন। আর হুজুর শুনেছিলেন ওই ইফরিত নাইবের কাছ থেকে। প্রিয় লিসেনার্স, কবরস্থানে কত ধরনের ব্ল্যাক ম্যাজিক যে হয়, এই তো সেদিন দেখলাম এই জুলাই অভ্যুত্থানে এক শহীদের কবরের ভেতরে পর্যন্ত কালো জাদুর উপকরণ পাওয়া গেছে। তার কবরেও কালো জাদুর উপকরণ রেখে দিয়েছে, নিশ্চয়ই কাউকে কালো জাদু করার জন্য। একজন শহীদের কবরে কালো জাদুর উপকরণ রাখা হয়েছে, নিশ্চয়ই ওই তান্ত্রিক বলেছে যে এইভাবে ভাবে কেউ মারা গেছে, তার কবরে রাখতে হবে। একজন শহীদের কবরটাও এই মানুষগুলো বাদ দেয় নাই কালো জাদুর উপকরণ রাখার জন্য। মানুষ কতটা নিচে নেমে গেলে এই কাজগুলো করতে পারে, আপনারা একবার ভাবুন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডটি এ পর্যন্তই ছিল। ধন্যবাদ জানাচ্ছি রবি ভাইকে দারুণ দারুণ কিছু ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ওনার আরও কিছু ঘটনা আমাদের পাইপলাইনে আছে, ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি সেগুলো আপনাদের সামনে নিয়ে আসব। রবি ভাইয়ের জন্য আবারও ধন্যবাদ। যারা কষ্ট করে ধৈর্য ধরে ঘটনাগুলো শুনলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারাও কিন্তু ঘটনা সংগ্রহ করে আমাদেরকে পাঠাবেন এই কামনা করছি। আর ঘটনা আপনারা লিখে বা রেকর্ড করে পাঠাতে পারবেন afnantheworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEWORLDBD afnantheworldbd@gmail.com। স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড থেকে বিদায় নিব। আগামীকাল শনির রাতে নতুন একটি আয়োজনে আপনাদের সাথে ঘটনা শেয়ার করতে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।